ওকে। সো হ্যালো এন্ড আসসালামু আলাইকুম এভরিওয়ান। ইন্টারেক্টিভ কেয়ারসের আজকের এই ফ্রি ওয়েবিনারে আপনাদের সবাইকে অসংখ্য স্বাগতম। আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। সো আজকে আমাদের ওয়েবিনারের টপিক হচ্ছে এডাব্লিউএস ফর এভরিওয়ান, লেভারেজিং ক্লাউড উইদাউট প্রোগ্রামিং। সো খুবই ইন্টারেস্টিং একটা টপিক। সো বোঝাই যাচ্ছে অনেক অনেক কিছু আমরা শিখতে পারবো। সো আমাদের সাথে আজকে ইনস্ট্রাক্টর হিসেবে থাকছেন মোহাম্মদ মাহমুদ হাসান ভাই। ভাই কাজ করছেন অপটিমাইজলিতে একজন মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার হিসেবে। সো আমরা অনেক পার্টিসিপেন্টস আছি, সো আমাদের অবশ্যই অনেক কোয়েশ্চেন্স থাকবে। এবং এই জন্য আমরা যেটা ট্রাই করব যে আমরা পুরো সেশনটা চলাকালীন আমাদের অডিও এবং ভিডিওগুলো অফ রাখবো। আমাদের যত কোয়েশ্চেন আমরা সেটা চ্যাটে লিখে জানাবো। প্লাস সেশনের শেষের দিকেও আমাদের জন্য একটা কিউএনএ সেশন থাকবে। সো আমি আর দেরি করব না, আমি ফ্লোরটা দিয়ে দিব মাহমুদ ভাইকে। মাহমুদ ভাই, দ্য ফ্লোর ইজ অল ইয়ার্স নাও। ওকে, থ্যাংক ইউ শাকির। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সো আশা করি যে যেখানে আছেন ভালো আছেন আর কি। সো এই মুহূর্তে যদিও হচ্ছে অনেক খুব জ্বর টরের প্রকোপ চলছে, তো আশা করি সবাই ভালো আছেন আর কি। তো আমি আসলে ডিরেক্টলি আমাদের আজকের ওয়েবিনারটাতে চলে যাই আর কি। সো সেটা হচ্ছে আজকে আমাদের ওয়েবিনার হচ্ছে যেই নাম, সেটা হচ্ছে এডাব্লিউএস ফর এভরিওয়ান, লেভারেজিং ক্লাউড উইথাউট প্রোগ্রাম। সো আমি মোহাম্মদ মাহমুদ হাসান, কারেন্টলি কাজ করছি অপটিমাইজলিতে, সো মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার হিসেবে, এবং আমি এডাব্লিউএস সলিউশন আর্কিটেক্ট সার্টিফাইড। তো আজকে আসলে টপিকের নামটা একটু ইন্টারেস্টিং আর কি। মানে দেখে মনে হচ্ছে যে মানে প্রোগ্রামিং ছাড়াই আসলে সব হবে, বা আসলে এইরকম একটা টপিকের নাম কেন আর কি। তো বেসিক্যালি আমি যখন এটা মানে ওয়েবিনারটা সেট করছিলাম, তো তখন আসলে একটা জিনিস খুব মাথায় রেখে শুরু করলাম যে আমার কাছে বেশ ভালোই মেসেজ আসে আর কি প্রতি সপ্তাহে বা মান্থলি। তো সবারই আসলে কম বেশি প্রশ্ন থাকে যে আমি তো আসলে প্রোগ্রামিং এ একটু দুর্বল, বা প্রোগ্রামিং এ অল্প কিছুদিন করেছি, বাট আমার আসলে প্রোগ্রামিং দিয়ে মনে হচ্ছে আমাকে দিয়ে হচ্ছে না। কিন্তু আমি আবার ক্লাউডও কিছু শিখতে চাই আর কি, এডাব্লিউএস এর মতো ক্লাউড আমি শিখতে চাই। তো এক্ষেত্রে যেহেতু আমি প্রোগ্রামিং পারি না, সেক্ষেত্রে কি আসলে আমি ক্লাউডটা শিখতে পারবো কিনা। তো এই ব্যাপারটা আসলে বলে রাখি যে হচ্ছে ক্লাউডের সঙ্গে প্রোগ্রামিং এর ডিরেক্ট কোনো সম্পর্ক নেই। তো আসলে এটা খুব মানে হয়তো অনেকে বলবেন যে কেন নেই বা কেন। সো মেন ব্যাপারটা হচ্ছে যে আপনি যখন ক্লাউডে কোনো রিসোর্স বা হচ্ছে ক্লাউডের কোনো সার্ভিস আসলে অন করবেন বা ক্রিয়েট করবেন, তখন আসলে প্রোগ্রামিং জানার কোনো প্রয়োজন নেই। এবং আমরা আজকে সেটা দেখবো যে আজকে আসলে আমরা কি কি শিখবো আর কি। সো আমাদের টেবিল অফ কন্টেন্টের মধ্যে আসলে অনেক কিছু রয়েছে, আমরা চেষ্টা করব যে এটা কভার করার জন্য। এবং ধরে নিচ্ছি যে মানে আজকে যারা পার্টিসিপেন্ট আছেন, সো অনেকেই আমি ধরে নিচ্ছি যে আপনারা প্রোগ্রামিং জানেন না। সো আমি আসলে দেখাবো যে কিভাবে প্রোগ্রামিং না জানলেও আপনি হচ্ছে এই সার্ভিস গুলা ব্যবহার করে আপনি আপনার বিভিন্ন অন্যান্য আদার স্কিল গুলা হচ্ছে আহ, বাড়াতে পারেন আর কি, অর্থাৎ ক্লাউডের স্কিলটাকে বাড়াতে পারেন। সো এটাই আসলে মানে মূল লক্ষ্য ছিল আজকে, যে মানে লেভারেজিং ক্লাউড উইথাউট এনি প্রোগ্রামিং। তো আমরা হচ্ছে একটু টেবিল অফ কন্টেন্টের দিকে যদি দেখি যে আজকে আসলে আমরা কি কি শিখবো। সো খুবই বেসিক কিছু জিনিসপত্র আমরা শিখবো, যেটা আসলে আপনার কিছুটা স্কিলও হবে, এবং আমার মনে হয় যে আপনি খুব ইজিলি ইন্টারেস্টেড হবেন যদি আপনি এডাব্লিউএস না জানেন আর কি। তো আমাদের প্রথম যে টপিকটা থাকবে সেটা হচ্ছে ক্লাউড কম্পিউটিং এন্ড এডাব্লিউএস কনসোল নেভিগেশন, এরপর আইএএম, EC2, S3, ক্লাউড ফ্রন্ট, এবং RDS অর্থাৎ রিলেশনাল ডেটাবেস সার্ভিস। তো আমি পার্সোনালি স্লাইড দেখে আসলে পড়াতে খুব একটা মানে পছন্দ বা স্বাচ্ছন্দ্য বোধ করি না। তো আমাদের কিছু হ্যান্ডস অনও থাকবে আর কি। আর বেসিক কিছু টার্ম আমরা হচ্ছে আজকে স্লাইড থেকে দেখবো আর কি। তো আমরা একটু শুরু করি আর কি। সো প্রথমেই যে পার্টটা থাকবে সেটা হচ্ছে যে মানে এডাব্লিউএস কি, বা হচ্ছে এডাব্লিউএস এর ব্যাপারে কিছু ক্লাউড ফ্যাক্ট। তো যেহেতু আসলে আপনারা আজকে এডাব্লিউএস এর ব্যাপারে মানে একটা ওয়েবিনার দেখতে এসেছেন, সো আপনারা আসলে অলরেডি ভালো করেই জানেন যে এডাব্লিউএস কি অথবা ক্লাউডটা কি। সো আমি এজন্য এটা নিয়ে খুব বেশি কিছু মানে ডিটেলসে যাব না। সো এডাব্লিউএস হচ্ছে একটা ক্লাউড প্রোভাইডার, যারা হচ্ছে আমাদেরকে বিভিন্ন সার্ভিস এবং হচ্ছে সার্ভার দিয়ে থাকে আর কি। সো যেটা আসলে খুবই স্কেলেবল এবং অ্যাভেলেবল। এবং এডাব্লিউএস আসলে ওভার দ্য টাইম আসলে তাদের ইনফ্রাস্ট্রাকচারকে খুব মানে উন্নত করছে আর কি, ডে বাই ডে। এবং বিভিন্ন বড় বড় হচ্ছে ওয়েবসাইট বা ওয়েব অ্যাপ্লিকেশন যেমন অ্যামাজন, নেটফ্লিক্স, এরাও হচ্ছে কিন্তু এডাব্লিউএস এর উপর নির্ভর করেই দাঁড়িয়ে আছে আর কি। এবং এডাব্লিউএস এর ব্যাপারে যদি কিছু ফ্যাক্ট জানা যায়, যে 2024-এ তাদের হচ্ছে কেমন রেভিনিউ ছিল, এবং হচ্ছে তাদের কি পরিমাণ কাস্টমার, লাইক সার্ভিং 4 মিলিয়ন অ্যাক্টিভ বিজনেস কাস্টমার গ্লোবালি, অ্যান্ড আদার স্টাফ লাইক কত পার্সেন্ট মার্কেট শেয়ার আছে, এই জিনিসপত্র।
সুতরাং এখানে আসলে মানে খুব বেশি কিছু এডাব্লিউএস নিয়ে বলার নেই, এটা আমরা কম বেশি সবাই জানি। তো আমরা আসলে পরের যে স্লাইডটাতে আছি এটাতে চলে যাই। সো এটার হিস্ট্রিটা হচ্ছে এরকম ক্লাউডে যে এডাব্লিউএস হচ্ছে 2002 সালে আসলে তারা ইনিশিয়ালি মানে হচ্ছে ইন্টারনালি লঞ্চ করেছিল আর কি। তো তাদের অল্প দুই একটা সার্ভিস নেই যেটা আসলে তারা নিজেরাই ব্যবহার করতো। তো এখানে একটা মানে ইন্টারেস্টিং ফ্যাক্ট আছে। ফ্যাক্টটা হচ্ছে আপনারা কেউ খেয়াল করেছেন কিনা জানি না, যারা প্রফেশনাল আছেন অথবা যারা আজকে বিগিনার, কিছু কিছু সার্ভিসের নামের আগে দেখবেন এডাব্লিউএস লেখা, আবার কিছু কিছু সার্ভিসের নামের আগে দেখবেন অ্যামাজন লেখা। তো আমি জানি না আপনারা কেউ কখন এটা মানে ট্রাই করেছেন কিনা এই অ্যান্সারটা খোঁজার, নাকি সবকিছুকে আসলে সেমই ভেবেছেন যে হ্যাঁ যেহেতু এটা অ্যামাজনেরই তো একই তো কথা, অ্যামাজন সার্ভিস অথবা এডাব্লিউএস কোন একটা সার্ভিস। কিন্তু আসলে কিন্তু ব্যাপারটা এরকম না। সো মজার পার্টটা হচ্ছে যে যখন হচ্ছে অ্যামাজন নিজে কিছু সার্ভিস মানে চালানো শুরু করলো নিজেদের জন্য, তখন সেই সার্ভিসগুলোর আগে নামটা আসলো হচ্ছে অ্যামাজন, তারপরে হচ্ছে সার্ভিসের নামটা আর কি। আর এরপরে যখন হচ্ছে তারা আস্তে আস্তে এডাব্লিউএস কে ফোকাস করে বিজনেসের উদ্দেশ্যে যখন তারা হচ্ছে কিছু সার্ভিস হচ্ছে লঞ্চ করা শুরু করলো, তখন জিনিসটার নাম হলো হচ্ছে এডাব্লিউএস সার্ভিস। তো যদিও জিনিসটা খুব মানে হচ্ছে ইনফরমেশনটা হয়তো মানে কখনো কোনো ইন্টারভিউ বোর্ডে হয়তো আসবে না সেভাবে, বাট একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট আর কি। তো যেটা আসলে আমার মাথায় আসলে এসেছিল, তো আমি পরবর্তীতে একটু খোঁজার চেষ্টা করে এরকম একটা জিনিস পেয়েছি আর কি। তো আমার মনে হয় যেটা আপনারাও জেনে রাখতে পারেন আর কি। তো যাই হোক, তো এডাব্লিউএস কি করলো, 2002 সালে তারা ইন্টারনালি লঞ্চ করলো। এবং তারপরে হচ্ছে 2003-এ হচ্ছে তার আইডিয়া করলো, 4-এ হচ্ছে একটা সার্ভিস নিয়ে আসলো, সেটা হচ্ছে এসকিউএস। এবং দেন হচ্ছে 6-এ এবং হচ্ছে 7-এ ফাইনালি হচ্ছে তারা লঞ্চ করলো আর কি। এবং আগে এডাব্লিউএস এর উপর ড্রপ বক্স, এয়ারবিএনবি, নেটফ্লিক্স, নাসা মানে এই সমস্ত ওয়েবসাইট গুলা হচ্ছে আহ চলতো আর কি। যদিও পরবর্তীতে হচ্ছে এগুলা হয়তো অনেকে হয়তো অন্য জায়গায় চলে যেতে পারে আর কি, কিন্তু এটা ইনিশিয়াল। তো আমরা হচ্ছে বেসিক পার্টটা শেষ করার পরে আমাদের আসলে কন্টেন্টটা ছিল যে হচ্ছে আমরা আইএএম এ ঢুকবো। কিন্তু আইএএম এ ঢোকার আগে, অর্থাৎ এডাব্লিউএস আইএএম সার্ভিসটাতে ঢোকার আগে আমরা হচ্ছে কিছু বেসিক জিনিস জানবো, যেটা আসলে একটু পরেই কাজে লাগবে আর কি আমাদের। তো সেটা হচ্ছে যে এডাব্লিউএস গ্লোবাল ইনফ্রাস্ট্রাকচার, এখানে হচ্ছে এডাব্লিউএস রিজিয়ন আছে, এডাব্লিউএস অ্যাভেলেবিলিটি জোন আছে, এরকম আর অনেক কিছুই আছে আর কি। তো আসলে এগুলা বলতে আসলে কি বোঝায় বা এগুলা আসলে কেনই বা আমরা হচ্ছে জানবো। তো আমি হচ্ছে একটা লিঙ্ক এখানে রেখে দিয়েছি, কারণ যাতে আপনাদের মনে না হয় যে আমি আসলে জিনিসগুলো আসলে মুখস্থ করে বলছি আর কি, তা না। যেহেতু আমি বলেছি যে আমি দেখাতে বেশি পছন্দ করি স্লাইড থেকে পড়ার চেয়ে, তো আমরা লাইভ এই জায়গাটাতে আপনাদেরকে নিয়ে যাই। এবং নিয়ে গেলে দেখেন যে এডাব্লিউএস এর রিজিয়ন বা অ্যাভেলেবিলিটি জোন বলতে কি বোঝায়, সেই জিনিসগুলো কিন্তু একটা এডাব্লিউএস এর ওয়েবসাইটেই দেওয়া আছে। সুতরাং এখানে কিন্তু মুখস্থের কিছু নেই যে আমি হয়তো মুখস্থ করেছি বা অনেকদিন ধরে কাজ করছি দেখে একদম মুখস্থ হয়ে গেছে, এটা আসলে তা না। কাজ করতে করতে হয়তো মনে রেখেছি, কিন্তু আপনি যদি দেখেন এখানে এডাব্লিউএস এর রিজিয়ন বলতে কি বোঝায়, অ্যাভেলেবিলিটি জোন বলতে কি বোঝায়, এই জিনিসগুলাও দেওয়া আছে। তো আপনারা চাইলে ইন ডিটেলসে পড়তে পারেন। এবং আমি হচ্ছে হয়তো জাস্ট ছোট করে বলে দিতে পারি, সেটা হচ্ছে যে রিজিয়ন বলতে আসলে কি বোঝাচ্ছে। ডাব্লিউএস হ্যাজ দ্য কনসেপ্ট অফ রিজিয়ন which is the physical location around the world where the cluster data centers. তো তার মানে হচ্ছে যে দেশের বিভিন্ন জায়গায় বা এক একটা কান্ট্রিতে, লাইক নর্থ আমেরিকা, ইউরোপ, আফ্রিকা, এশিয়া, এই সমস্ত জায়গায় বিভিন্ন কান্ট্রিতে হচ্ছে তাদের ডেটা সেন্টার আছে আর কি। ভালো কথা, তাহলে হচ্ছে অ্যাভেলেবিলিটি জোনটা কি? তো এইখানে আসলে একটা ডেটা সেন্টার নেই, এখানে হচ্ছে মাল্টিপল ডেটা সেন্টার আছে। যেমন আমরা যদি হচ্ছে জিওগ্রাফিক রিজিয়নটাকে হচ্ছে একটু এক্সপ্যান্ড করি, আমরা দেখবো যে এখানে এশিয়া প্যাসিফিকের ভিতর অনেকগুলা কান্ট্রিতে হচ্ছে আমাদের রিজিয়ন আছে। এবং লেটস আমরা যদি একটু সিঙ্গাপুরটাকে ক্লিক করি, আবার দেখেন সিঙ্গাপুরের ভিতরে অ্যাভেলেবিলিটি জোন আছে 3টা, এবং এটা কবে লঞ্চ হয়েছিল, 2010-এ। তো সেম ভাবে আমি যদি থাইল্যান্ডে দেখি, সেটাও হচ্ছে এই যে রিসেন্টলি লঞ্চ হয়েছে, এবং 3টা অ্যাভেলেবিলিটি জোন আছে। অর্থাৎ এশিয়া প্যাসিফিকের ভিতরে থাইল্যান্ডে হচ্ছে একটা একটা রিজিয়ন যেখানে এডাব্লিউএস এর ডেটা সেন্টার আছে, এবং সেখানে
আরো 3টা ডেটা সেন্টার আছে। তো কেন আসলে এরকম ভাগ ভাগ করা, এটা একটা প্রশ্ন হতে পারে আপনাদের কাছে। যে আহ এডাব্লিউএস এর তো হচ্ছে, ঠিক আছে বুঝে নিলাম থাইল্যান্ডে আছে, কিন্তু আবার কেন 3টা আছে আর কি। তো 3টা কেন আছে সেটার জন্য যেটা জানতে হবে যে সাধারণত এডাব্লিউএস বা ক্লাউডকে হচ্ছে বলা হয় যেটা হাইলি অ্যাভেলেবেল, হাইলি স্কেলেবল, বা হচ্ছে ইজিলি অ্যাক্সেসেবল, সমস্ত কিছু, রাইট? তো 3টা অ্যাভেলেবিলিটি জোন থাকার কারণ হচ্ছে এটাই, যে লেটস সে আপনি হচ্ছে সিঙ্গাপুর রিজিয়নে আপনার একটা সার্ভিস হোস্ট করলেন। তো সার্ভিসটা হোস্ট করার পরে যে কোনো একটা অ্যাভেলেবিলিটি জোনে রাখলেন, ঠিক আছে? তো এরপরে যেটা হবে যে কোনো একটা কারণে, কোনো ন্যাচারাল ডিজাস্টার বা যে কোনো একটা ইস্যুর কারণে ওই জোনটা হচ্ছে কি হয়ে গেল, অফ হয়ে গেল। তো তখন তো আসলে ওখানে যারা অ্যাপ্লিকেশন পোস্ট করেছিল তারা তো সবাই তো হচ্ছে তখন বিপদে পড়ে যাবে, যে তাদের ওয়েবসাইট গুলো ডাউন হয়ে যাবে, তাদের ক্লায়েন্টরা আসলে কিছু খুঁজে পাবে না, আর তখন হচ্ছে ক্লায়েন্ট হারাবে। সো এই ব্যাপারটা মাথায় রেখে তখন হচ্ছে কি হলো যে মিনিমাম হচ্ছে 3টা এবং ম্যাক্সিমাম আরো অনেক বেশি, হয়তো 6টা 5টা এক একটা জায়গায় হচ্ছে অ্যাভেলেবিলিটি জোন গুলা থাকে। যেমন আমরা যদি নর্থ আমেরিকা কোনো একটা দেখি, সেখানে দেখবো যে কোন একটা সাইডে হয়তো 6টাও অ্যাভেলেবিলিটি জোন আছে, লাইক ইউএস ইস্ট, নর্থার্ন ভার্জিনিয়াতে দেখেন অ্যাভেলেবিলিটি জোন আছে 6টা। তো আপনি যদি চান তখন হাই অ্যাভেলেবেল এবং স্কেলেবল করতে পারবেন, যাতে হচ্ছে আপনার অ্যাপ্লিকেশন কখনোই আসলে কি না হয়, ডাউন হয়ে না যায়। আপনি সেম অ্যাপ্লিকেশন 2টা বা 3টা রিজিয়নে আসলে রেখে দিতে পারবেন, তাহলে আর হচ্ছে কখনো অ্যাভেলেবিলিটি নিয়ে আপনার আর কোনো চিন্তা থাকবে না আর কি। তো এটাই ছিল হচ্ছে আমাদের অ্যাভেলেবিলিটি জোন অ্যান্ড রিজিয়ন। এবং আমরা কেন আসলে এটা শিখলাম, এরপরে আমরা যখন হচ্ছে আমাদের কনসোলটাতে যাব তখনই হচ্ছে আমরা জিনিসটা দেখবো। তো আমরা পরের স্লাইডে যাই। সো পরের স্লাইডটা হচ্ছে আমাদের ট্যুর টু এডাব্লিউএস কনসোল। সো আমরা একটা জিনিস খেয়াল করি, যে কনসোলে যাওয়ার আগে এডাব্লিউএস এর সার্ভিস গুলা হচ্ছে আসলে 2টা ভাগে কিন্তু বিভক্ত। একটা হচ্ছে গ্লোবাল সার্ভিস, আর একটা হচ্ছে রিজিয়ন স্কোপ। সো রিজিয়ন স্কোপ হচ্ছে যেটা আমরা একটু আগে জানলাম, যে রিজিয়ন আছে এবং হচ্ছে এখানে অ্যাভেলেবিলিটি জোন আছে। সো এরকম কিছু ব্যাপার আছে যে গ্লোবাল সার্ভিস হচ্ছে যেমন আইএএম, যেটা আমরা আজকে শিখবো আর কি, কিছুটা দেখবো, বা ডিএনএসটা আমরা চাইলে চেষ্টা করবো আপনাদেরকে দেখানোর আর কি। সো এই সার্ভিসগুলো হচ্ছে গ্লোবাল, অর্থাৎ এটা কিন্তু কোনো স্পেসিফিক কোনো রিজিয়নে নেই, এটা ওভারঅল একটা জায়গায় আছে, সেখান থেকে সবকিছু ম্যানেজড হয়। কিন্তু যখন এটা ইসি2 বা ল্যামডা বা ইলাস্টিক বিনস্টক এই ধরনের জিনিসপত্রে চলে আসে, তখন হচ্ছে এটা হয়ে যায় হচ্ছে রিজিয়ন ওয়াইজ, যে আপনি একটা রিজিয়নে রাখলেন, এটা কিন্তু আবার আপনি অন্য একটা রিজিয়নে খুঁজে পাবেন না। এবং সেটা আমরা একটু পরেই দেখবো। এবং কোন রিজিয়নে আসলে কোন সার্ভিস আছে এবং কোন রিজিয়নে কোন সার্ভিস নেই, সেটা দেখার জন্য আমরা এই লিঙ্কটাতে প্রবেশ করতে পারি। এবং এখানে যদি দেখি, এই যে লিস্ট অফ এডাব্লিউএস সার্ভিসেস অ্যাভেলেবেল বাই রিজিয়ন। সো এখানে অনেক ধরনের সার্ভিস আছে। এবং এটা হয়তো, এটা নর্থ ভার্জিনিয়াতে, সো আমরা যদি হয়তো অন্য কোথাও যাই, সেখানে হয়তো দেখবো যে একদমই অন্য কোনো সার্ভিস আছে, যেটা তো হচ্ছে অন্য কোথাও নেই আর কি। সো এখান থেকে আমরা ইজিলি চেক করতে পারি। সো এটাই ছিল আসলে মানে দেখানো আর কি। তো আমরা একটু এডাব্লিউএস কনসোলে লগ ইন করি আর কি। তো এটা হচ্ছে আমাদের মানে এডাব্লিউএস এর হচ্ছে ওয়েবসাইটে আমরা যেটা করব, লগ ইন টু কনসোল। তো আমরা একটু ওয়েট করি, মনে হয় একটু লোড হতে টাইম লাগছে। সো আমার একটা এডাব্লিউএস অ্যাকাউন্ট আছে অলরেডি, সো যার কারণে আমি একটু ঢুকে আপনাদেরকে আগে কনসোলটা হচ্ছে দেখাই, যদি আপনারা সবাই হয়তো কনসোলটা নিয়ে জানেন। তারপর এটাকে আমি একটু রিসেট করে দিই যারা হয়তো একদমই নতুন তাদের জন্য। সো আপনি কনসোলে লগ ইন করলে এরকম আপনার সামনে বিভিন্ন উইজেট আসবে আর কি। এবং এখানে আমি এই সার্ভিসগুলো রিসেন্টলি ব্যবহার করেছি জন্য এখানে এটা শো করছে আর কি। এবং এছাড়া হচ্ছে কিছু অ্যাপ্লিকেশন, যদি আপনার কোনো অ্যাপ্লিকেশন থাকে, দেন কিছু ডকুমেন্টেশন, এডাব্লিউএস এর হেলথ, এবং সবকিছু আসলে দেখা, এখানে কস্টিংটাও দেখাবে, যে কিরকম কস্টিং হয়েছে যদি আপনি প্রিভিয়াসলি ব্যবহার করে থাকেন।
আপনার সিকিউরিটি, ট্রাস্টেড অ্যাডভাইজার এবং আরো অনেক কিছু আর কি। তো আমরা আসলে আহ, এটা এবং এছাড়াও এখানে হচ্ছে আমরা যদি যাই, সো দেখেন এখানে হচ্ছে আপনি যদি কোনো স্পেসিফিক ইউজার হন, লেটস সে যে আপনি হচ্ছে অ্যানালিটিক্স নিয়ে কাজ করেন, তো সেক্ষেত্রে যেটা হবে যে আপনি অ্যানালিটিক্সে ক্লিক করলে অ্যানালিটিক্স এর যত সার্ভিস আছে এডাব্লিউএস এর সেগুলো আপনাকে শো করবে। এক্ষেত্রে বলে রাখা ভালো যে এডাব্লিউএস এ প্রায় 200-র উপরে কিন্তু সার্ভিস আছে। তো সব সার্ভিস তো আসলে সবার জন্য নেসেসারি। তো কেউ যদি ডাটাবেজ, যারা হয়তো ডাটা ডিবিএ বা ডাটাবেজ অ্যাডমিনিস্ট্রেটর, তারা যদি চিন্তা করেন তারা ডিবিএ নিয়ে কাজ করবেন, তো ডাটাবেজে গেলে এখানে বিভিন্ন ধরনের ডাটাবেজ আছে আর কি। সো যারা হয়তো মাইগ্রেশন ট্রান্সফার নিয়ে কাজ করেন, তারা হচ্ছে দেখতে চাইলে এখানে বিভিন্ন রকমের সার্ভিস আছে যেটা দিয়ে আসলে ডাটাবেজ মাইগ্রেশন করা যায়। সো এটাই হচ্ছে ওভারঅল একটা আইডিয়া আর কি। আর এছাড়া আমরা যদি হচ্ছে এখানে যাই, সেটা হচ্ছে আমাদের সাইন আউট এবং হচ্ছে সুইচ রোল এবং বিলিং এন্ড কস্ট ম্যানেজমেন্ট, সিকিউরিটি ক্রেডেনশিয়ালস এবং আরো অনেক কিছু চাইলে আমরা দেখতে পারি আর কি। সো আমরা কিন্তু একটু আগে এডাব্লিউএস এর রিজিয়ন এবং হচ্ছে অ্যাভেলেবিলিটি জোন সম্পর্কে জেনেছি। সো এই যে এখানে দেখেন উপরে, সো আমি এখন কোন রিজিয়নটা আসলে সিলেক্ট করে রেখেছি, সিঙ্গাপুর। কারণ হচ্ছে বাংলাদেশ থেকে সিঙ্গাপুরের যে লেটেন্সি সেটা তুলনামূলকভাবে কম, সুতরাং আমরা যদি কেউ হচ্ছে কোনো সার্ভিস ডিপ্লয় করি এবং আমাদের যদি হচ্ছে মোস্ট অফ দা ইউজার বা ক্লায়েন্ট থাকে হচ্ছে বাংলাদেশ বা আশেপাশে এশিয়ার ভিতরে, আমরা কিন্তু সিঙ্গাপুরটাকে সাধারণত চুজ করে থাকি আর কি। সো এছাড়াও আরো অনেক কিছু আছে, সো যেটা আমরা দেখতে পারি বা যে সমস্ত জায়গায় হচ্ছে আমরা করতে চাই সেখানেও আমরা করতে পারি আর কি। সেটা জাস্ট ক্লিক করলেই আসলে চেঞ্জ হয়ে যায়, এখানেও মানে অন্য কোনো কিছু করার নেই আর কি। সো জাস্ট আপনি যখন ক্লিক করবেন, সো এটা কিন্তু চেঞ্জ হয়ে আসছে দেখেন, এবং আপনাকে এখানে দেখাচ্ছে। সো এটা খুব ইম্পর্ট্যান্ট। কেন ইম্পর্ট্যান্ট আপনাদেরকে একটা গল্প বলি। বেশ কিছু বছর আগে মানে হচ্ছে আমি আমার এক জুনিয়রকে বলেছিলাম যে সে যখন শিখছিল তখন আমি বলেছিলাম যে তুমি হচ্ছে কিছু ইসি2 লঞ্চ করে একটা পিওসি করার জন্য। তো সে যেটা করলো যে তাকে হচ্ছে ক্রেডেনশিয়াল দেওয়ার পরে সে হচ্ছে ডিরেক্টলি আসলে এডাব্লিউএস এ ঢুকে গেল। সো ঢুকে যাওয়ার পর সে হচ্ছে খুব সুন্দর করে এখানে লিখলো ইসি2, এবং হচ্ছে এখান থেকে সে ঢুকে সে লঞ্চ টঞ্চ করে সে রেডি করলো আর কি। তো এরপরে আমি যখন তাকে বললাম যে ঠিক আছে এখন তাহলে হচ্ছে আমাকে মানে হচ্ছে সার্ভার গুলা দেখাও, আমরা হচ্ছে তাহলে পিওসিটা করবো আর কি। এখন সে আর হচ্ছে সার্ভার গুলো দেখাতে পারতেছে না। সে বারবারই ইসি2 তে ঢুকছে, কিন্তু হচ্ছে ইসি2 তে আর হচ্ছে মেশিন গুলা নেই। তো সে আসলে একটু মানে হচ্ছে বললো যে ভাই আমি তো আসলে ইসি2 তে ইসি2 গুলা লঞ্চ করেছি, তো আসলে কিন্তু এখন তো দেখতে পাচ্ছি না, মনে হয় অটোমেটিক ডিলিট হয়ে গেছে। তখন আমার কোশ্চেন ছিল যে হচ্ছে অটোমেটিক তো আসলে ডিলিট হয় না এই সমস্ত জিনিস, বাট মানে তুমি কি জানো যে আসলে কোন রিজিয়নে হচ্ছে লঞ্চ করা হয়েছিল বা কিছু? তো বললো যে না ভাই আমি তো সেটা বলতে পারি না, কারণ আমি জাস্ট কনসোলে ঢুকেই হচ্ছে আমি জানি ইসি2 এবং সেখান থেকেই আমি হচ্ছে করেছি। তো এরপরে দেখা গেল যে সে আসলে এটা, সে যখন হচ্ছে কনসোলে লগ ইন করেছিল তখন তার ছিল হচ্ছে একটা রিজিয়ন, কিন্তু সে হয়তো পরবর্তীতে যখন লগ আউট করে আবার লগ ইন করেছে হয়তো তার রিজিয়ন চেঞ্জ হয়ে গিয়েছে, সে চেঞ্জ করেছে কিন্তু সে আর বলতে পারছে না যে কোন রিজিয়নে আসলে ইসি2 সে লঞ্চ করেছে আর কি। তো এই কারণে আসলে রিজিয়ন বা অ্যাভেলেবিলিটি জোনের কনসেপ্ট থাকাটা জরুরি। এরপরে আসলে একটা সেটিংস থাকে যেখানে আমি লাইট করব, আমার থিমটা নাকি ডার্ক করব, এই ধরনের বেসিক জিনিসপত্র। আহ, এখানে থাকলে যে সাপোর্ট এবং আদার্স, এখানে যদি হচ্ছে কোনো নোটিফিকেশন আসে দ্যাটস ইট। আর এখানে একটা শেল দেখা যাচ্ছে ওকে, ঠিক আছে, ক্লাউড শেল। সো ক্লাউড শেল দিয়ে কি করা হয় যে আমরা হয়তো কনসোলে লগ ইন করে যে কাজগুলা করব আর কি, সেটা হচ্ছে এখান থেকে একটা ক্লাউড শেল হচ্ছে ওপেন করেও সেই কাজগুলো করা যায় আর কি। যেমন আমি যদি আপনাদেরকে দেখাই, আমি একটু S3 তে যাই, হ্যাঁ। সো S3 তে আসলে দেখেন আমার এখানে তিনটা হচ্ছে বাকেট আছে আর কি, ঠিক আছে। এবং আমি যদি হচ্ছে কনসোলে যাই এবং আমি যদি হচ্ছে দেখতে চাই,
আমি যদি হচ্ছে দেখতে চাই, আমি দেখলাম যে এখানে আসলে তিনটা হচ্ছে কি আছে, আমার বাকেট আছে। তো আমি যদি জাস্ট শুধু এখানে একটা ছোট কমান্ড লিখি, AWS S3LS, দেখেন সেম তিনটা হচ্ছে বাকেটই কিন্তু আমি দেখতে পাচ্ছি। সুতরাং এই জিনিসটা আমি হয়তো আহ মানে হচ্ছে ট্যাব খুলে খুলে করতাম, সেই জিনিসটা আমি একবার এখান থেকে একটা কমান্ড দিয়েই দেখে নিই। এটা হচ্ছে এই জায়গাটা সুবিধা, এটা ডিলিট করে দিচ্ছি। ঠিক আছে, সো আমরা হচ্ছে দেখে ফেললাম ওভারঅল একটা আইডিয়া। সো নেক্সট আমরা যেটা করব, সো আমরা আসলে একটু আহ এখন আমরা চলে গেলাম আসলে AWS IAM, AWS আইডেন্টিটি এন্ড অ্যাক্সেস ম্যানেজমেন্ট। তো এটা কিন্তু একটা গ্লোবাল সার্ভিস, এবং রুট অ্যাকাউন্ট হচ্ছে বাই ডিফল্ট ক্রিয়েট হয়ে থাকে। সো এইটা আসলে, এই কনসেপ্টটা আসলে কেন জরুরি আমি বলি আপনাদেরকে। দেখা গেছে আপনাদের অর্গানাইজেশনে অথবা আপনি একটা অ্যাকাউন্ট খুলেন এবং আপনি আপনার বন্ধু বান্ধবকে আসলে অ্যাকাউন্টের এক্সেস দিতে চাইলেন। সো হতে পারে একটা অ্যাকাউন্ট আপনারা 10 জন বন্ধু বান্ধব বা একটা অফিসে হচ্ছে 10 জন মানুষ কাজ করছে আর কি, তাদেরকে আপনি দিতে চান। তো এখানে দেখা গেল যে বেশ কয়েকটা আসলে গ্রুপ থাকলো আর কি, হ্যাঁ। যে কেউ হয়তো ডেভেলপার, কেউ হয়তো আপনাদের মানে হচ্ছে অডিট টিমের, কেউ কেউ হয়তো অপারেশন টিমের, সেরকম। তো আমরা আসলে যেটা করতে পারি, so আমরা আসলে হচ্ছে একটা IAM ইউজার ক্রিয়েট করি। সো এটা হচ্ছে আমাদের IAM হচ্ছে সার্ভিস, এবং দেখেন এটা কিন্তু গ্লোবাল সার্ভিস, যেটা হচ্ছে আমি কিন্তু বলে এসেছি যে দুই ভাগে বিভক্ত AWS এর সার্ভিস গুলো। একটা হচ্ছে গ্লোবাল আর একটা হচ্ছে রিজন ওয়াইজ। তো IAM কিন্তু হচ্ছে একটা কি গ্লোবাল সার্ভিস। তো আমরা কি করব, আমরা হচ্ছে ইউজারের কাছে গেলাম এবং এখান থেকে আমি একটা ইউজার ক্রিয়েট করি, একদম সিম্পল। লেটস এই নামে আমি একটা আবির.হাসান নামে একটা ইউজার ক্রিয়েট করলাম। এবং আমি আসলে তাকে কি দিতে চাই, প্রোভাইড অ্যাক্সেস টু দ্য AWS ম্যানেজমেন্ট কনসোল, ঠিক আছে। এবং হচ্ছে যা যেরকম আছে সব ঠিকই থাকবে। অথবা আমি হচ্ছে একটা IAM ইউজার ক্রিয়েট করতে চাই, ফাইন। সো এটা অটো জেনারেটেড একটা পাসওয়ার্ডও হবে, এবং আমি চাচ্ছি না যে ইউজার হচ্ছে যখন সাইন ইন করতে যাবে তখন হচ্ছে তার কোনো পাসওয়ার্ড চেঞ্জ করা দরকার আছে। সো আমরা কি করলাম, আমরা এরপরে হচ্ছে এটাকে নেক্সট দিয়ে দিলাম। এবং হচ্ছে আমরা হচ্ছে ইউজারকে যে হচ্ছে এক্সেস দিব, আমরা আসলে ইউজারকে কিসের এক্সেস দিব? একটা ইউজার তো ক্রিয়েট করা হয়ে গেল, কিন্তু এখানে আসে হচ্ছে একটা পলিসি নামে একটা জিনিসের কথা। সো পলিসি কি সেটা আমরা দেখব। পলিসি হচ্ছে যে আমরা যখন কোনো একটা ইউজারকে AWS এ হচ্ছে এক্সেস দিব, তখন তার তো আসলে সে যখন লগ ইন করবে, লগ ইন করার পর আসলে সে কি করবে, সে কোন রিসোর্সটা ধরতে পারবে বা কোন রিসোর্সটা সে ব্যবহার করতে পারবে, কোন রিসোর্সটা সে ক্রিয়েট করতে পারবে, এই জন্য তো তাকে আসলে আমাকে একটা কি দিতে হবে, পারমিশন দিতে হবে। তো এই পারমিশনটাকেই বলে হচ্ছে আসলে পলিসি আর কি। So যদি কোনো পলিসি অ্যাটাচ করা না হয় একজন ইউজারের সাথে, তখন কিন্তু সে আর কিছু করতে পারে না, সে জাস্ট ওই লগ ইন করেই বসে থাকে। তো আমরা কি করব, আমরা যে ইউজারটা ক্রিয়েট করেছি তাকে লেটসে আমরা অ্যাডমিনিস্ট্রেটর অ্যাক্সেসটা দিব, অর্থাৎ এই পলিসিটা অ্যাড করব। এখন এটা আসলে কি, এর ভিতরে আসলে কি লেখা আছে যে যার কারণে সে আসলে মানে AWS আসলে বুঝবে যে এই আবির হাসানকে হচ্ছে আমি কিসে কিসে অ্যাক্সেস দিব। তো আমরা হচ্ছে এটা যদি একটু ভিতরে ঢুকি, আমরা দেখবো যে এখানে একটা জেসন দিয়ে কিছু একটা লেখা আছে, রাইট। সেটা একটা ভার্সন, একটা স্টেটমেন্ট এবং ইফেক্ট, অ্যাকশন, রিসোর্স। সো এরকম একটা জিনিস লেখা আছে। তো এটা তো আসলে আমাদের জন্য একটু বোঝা কঠিন যে আচ্ছা কি লেখা আছে, কিন্তু আমরা আপাতত এটা নিয়ে চিন্তা করবো না, আমরা এটা পরবর্তীতে দেখবো। তো আমি হচ্ছে তাকে কি করলাম, অ্যাডমিনিস্ট্রেটর অ্যাক্সেস দিয়ে দিলাম, এবং হচ্ছে আমি যদি নেক্সট ক্রিয়েট করি, সো তাকে আমি অ্যাডমিনিস্ট্রেটর অ্যাক্সেস দিয়েছি এবং হচ্ছে ক্রিয়েট ইউজার করলাম। সো ইউজারটা ক্রিয়েট হয়ে গেল এবং হচ্ছে আমাকে কি দিল, কনসোলের সাইন ইন ইউআরএলটা দিল, আর ইউজারের নেমটা দিল এবং কনসোলের পাসওয়ার্ড দিল। আমরা চাইলে এটাকে আহ, এই ইনস্ট্রাকশনটাকে হচ্ছে ইমেলও করতে পারি, আমরা চাইলে ডাউনলোড অ্যাজ CSV আমরা ডাউনলোড করে নিই, এবং রিটার্ন টু দ্য ইউজার লিস্ট। সো আমরা কি করলাম, এই নামে একটা ইউজার ক্রিয়েট করে নিই। তো আমরা একটু চেষ্টা করি এই ইউজারটা দিয়ে ভিতরে হচ্ছে লগ ইন করব। সো আমরা অন্য একটা সাইটে যাই ইনকগনিটোতে, এবং আমি যেই ফাইলটা ডাউনলোড করলাম, এই ফাইলটা আমরা একটু ওপেন করি পাশে, ঠিক আছে। সো আমরা ওপেন করি, দেখি আমি আসলে এখানে কি পেয়েছি।
তো আমি যেটা পেয়েছি সেটা হচ্ছে যে একটা কনসোল সাইন ইন ইউআরএল পেয়েছি, তারপরে হচ্ছে একটা পাসওয়ার্ড এবং হচ্ছে ইউজার নেম। তো আমরা যদি এটাকে নিয়ে হচ্ছে ঢোকার চেষ্টা করি, তো আমি এটাকে হচ্ছে আহ কপি করি, কপি করে হচ্ছে so এটা আমার সাইন আউট হয়ে গিয়েছে। তো এরপরে যেটা আসলে ইউজার নেম হচ্ছে আবির ডট হাসান, এবং পাসওয়ার্ডটা যদি আমি দিয়ে দিই এবং সাইন ইন এর চেষ্টা করি, দেখেন আমরা একটা নতুন আইএম ইউজার দিয়ে হচ্ছে লগ ইন করতে পারলাম, এবং তখন তার কাছে কিন্তু এই যে এভাবে আসলো আর কি। ঠিক আছে, এবং আমি যদি হচ্ছে এখানে যাই, দেখেন সে কিন্তু একজন আইএএম ইউজার হয়ে গেল। এখানে লেখাই দেখাচ্ছে এটা একটা আইএএম ইউজার। তো ইউজার আসলে দুই রকমের, একটা হচ্ছে রুট আর একটা হচ্ছে আইএএম ইউজার। সো রুট অ্যাকাউন্ট দিয়ে কখনোই আসলে আহ, খুব বেশি কাজ করতে হয় না, আনটিল আনলেস এটা মানে খুব জটিল কোনো সমস্যা হয়েছে বা কারো কোনো পলিসি বা হচ্ছে কিছু রিমুভ হয়ে গিয়েছে, তখন এটা দিয়ে কাজ করতে হয়। বাট মোস্টলি ইন্ডাস্ট্রিতে বা স্বাভাবিকভাবে চেষ্টা করতে হয় একজন আইএম ইউজার দিয়ে হচ্ছে সমস্ত কাজ করার আর কি। সুতরাং আমরা কি করলাম, একটা আইএম ইউজার কিন্তু ক্রিয়েট করে ফেললাম, এবং হচ্ছে এই আইএমএস ইউজারটা দিয়ে কিন্তু হচ্ছে আমরা এখন চাইলে যে কোনো কিছু করতে পারবো। কেন? কারণ আমরা হচ্ছে তাকে অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাক্সেস দিয়েছি। ঠিক আছে, তো আমরা হচ্ছে যদি হচ্ছে আমরা একটু আইএম এ ঢুকি, তো ইউজারে যাই, দেখেন ইউজার দুটা, একটা হচ্ছে আমার নিজের আর একটা হচ্ছে আবির ডট হাসান, যেটা দিয়ে আমরা ঢুকেছি। ঠিক আছে, এরপরে আসলে ইউজারের গ্রুপের ব্যাপারে একটা কথা আসে। সো গ্রুপটা আমরা স্লাইডে কিন্তু দেখছিলাম, রাইট? স্লাইডে আমরা কি দেখছিলাম, যে একটা গ্রুপের ব্যাপারে। সো যারা আসলে একটু অ্যাডভান্স হচ্ছে এডাব্লিউএস এর ব্যাপারে হচ্ছে জানতে চান, বা কিভাবে কোনটা আসলে বেস্ট প্র্যাকটিস, সেটা হচ্ছে যখন একই টাইপের কোনো গ্রুপকে হচ্ছে পারমিশন দিতে হয়, তখন বেস্ট হচ্ছে আইডিয়া বা বেস্ট হচ্ছে প্র্যাকটিস হচ্ছে গ্রুপ ক্রিয়েট করে না। লেটস আপনার কোম্পানিতে এখন 10 জন ডেভেলপার আছে, তো আপনি তো 10 জনকেই একজন একজন করে তো আসলে আপনি তাকে এক্সেস দিবেন না। এটা আপনার জন্য একটা হ্যাসেল হয়ে দাঁড়াবে, কারণ যখন এটা আরো বেড়ে যাবে তখন এটা আরো অনেক বেশি হয়ে যাবে আর কি। মানুষ বেশি হয়ে গেলে তখন আরো হ্যাসেল বেড়ে যাবে। আবার আপনার অপারেশন টিমে আস্তে আস্তে মানুষ বাড়বে, তখনও কিন্তু এটা হ্যাসেল হয়ে যাবে। তো সেক্ষেত্রে বেস্ট প্র্যাকটিস হলো একটাই গ্রুপ ক্রিয়েট করে নেওয়া। যেমন আমি যদি হচ্ছে অ্যাডমিনে যাই, সো এখানে অলরেডি আমি আছি এবং আমার পারমিশনটা কি, সো আমার পারমিশন হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটর অ্যাক্সেস। কিন্তু আমি আবার কি করেছি, ইউজারকে কিন্তু সিঙ্গেল হচ্ছে একটা পারমিশন দিয়েছি। কিন্তু আমি যদি সেটা না করে, যদি আমার এরপরে আরো মানুষজন বাড়তে থাকে, আমি কিন্তু তাদেরকে চাইলেই এই গ্রুপটার ভিতরে যদি নিয়ে আসি, তখনই কিন্তু হচ্ছে কি হবে, আমার আর হ্যাসেল হবে না আর কি। অর্থাৎ তখন আমি ইজিলি মেনটেন করতে পারবো। যার কারণেই আমি এখানে দেখিয়েছি যে একটা গ্রুপ বানালাম যেটা ডেভেলপার এবং ডেভেলপারকে অ্যাক্সেস দিলাম, এবং আরেকটা হচ্ছে অপারেশন গ্রুপ, এদের দুজনকে অ্যাক্সেস দিলাম। এখন দুই গ্রুপ থেকে আবার কি অডিট টিম, সো অডিট টিম থেকে ডেভেলপার থেকে একজন এবং অপারেশন থেকে একজনকে নিয়ে আসলো। সো তার মানে হচ্ছে দেখা যাচ্ছে একটা ইউজার মাল্টিপল গ্রুপে কিন্তু অবস্থান করতে পারে আর কি, এবং তার ডিফারেন্ট ডিফারেন্ট হচ্ছে এক্সেস লেভেল হবে। তো এটা কিন্তু খুব ইজি যে আপনি আপনার 10 জন ফ্রেন্ডকে যখন এক্সেস দিতে যাবেন বা 10 জন এমপ্লয়িকে এরকম গ্রুপ করে দিয়ে দিলে, জাস্ট একবার পলিসিটা ক্রিয়েট করে ফেললে, দেন কিন্তু আর কোনো অসুবিধা হচ্ছে না, রাইট? সো এটা হচ্ছে আইএম ইউজার এন্ড হচ্ছে গ্রুপের ডিসকাশন। তো এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে, আমরা আবার একটু লগ ইন করি। হ্যাঁ, এরপরে আসলে রোলসটা থাকে, রোলসে আমি পরে আসছি। বাট পলিসি, সো আমরা জানি যে একটু আগে কিন্তু আমরা পলিসি দেখেছি, রাইট? এখন পলিসির ভিতরে আসলে কি লেখা, এই জিনিসটা বোঝাটা ইম্পর্টেন্ট। কারণ পলিসির নাম আপনি যে কোনো কিছুই দিতে পারেন, কিন্তু ভিতরে আসলে কি দিচ্ছে সেটা হচ্ছে ব্যাপার। তো আমরা একটু বোঝার চেষ্টা করি, এটা কিন্তু আসলে কোনো কোড না, এটা হচ্ছে একদমই একটা সিম্পল জেসন ডকুমেন্ট আর কি। তো এটা আসলে কিভাবে রিড করতে হয়, যে এটার একটা ভার্সন আছে, এবং এরপরে চলে যায় হচ্ছে স্টেটমেন্টে। তো স্টেটমেন্টের পর ইফেক্ট, ইফেক্ট হচ্ছে অ্যালাউ, অর্থাৎ আপনি এই জিনিসটাকে অ্যালাউ করছেন, এবং অ্যাকশন হচ্ছে ইসি টু ডেসক্রাইব, অর্থাৎ ইসি টু কে ডেসক্রাইব করার মতো পারমিশনটা অ্যালাউ করছেন, এবং রিসোর্স হচ্ছে অল, অথবা
অর্থাৎ অল EC2 কে হচ্ছে আপনি জাস্ট শুধু ডেসক্রাইব করার পারমিশন দিচ্ছেন আর কি। তো আমি যদি এটা ডিনাই করে দিতাম তাহলে হচ্ছে এটা হয়তো অন্য কিছু হতো, যে কেউ আর হচ্ছে এটাকে মানে হচ্ছে ডেসক্রাইব আর করতে পারবে না আর কি। ঠিক আছে, তো সেম ভাবে এটাই ভার্সন, স্টেটমেন্ট, ইফেক্ট হচ্ছে অ্যালাউ, অ্যাকশন হচ্ছে অ্যালাউ, রিসোর্স হচ্ছে অল বা অ্যাস্টেরিক, রাইট? সো এটা মানে হচ্ছে যে আপনি যখন ওকে অ্যাডমিনিস্ট্রেশন অ্যাক্সেস দিচ্ছেন তখন হচ্ছে সে কি করতে পারতেছে, সে সব কিছু তার জন্য অ্যালাউ আর কি। তো এভাবেই আসলে কিন্তু পলিসি গুলা হচ্ছে হয়। তো অনেক সময় দেখা যায় যে আপনারা কাউকে হচ্ছে এক্সেস দিয়েছেন কিন্তু সে এক্সেস পাচ্ছে না, বারবার এক্সেস রিভোক হয়ে যাচ্ছে। তো তখন যেটা হয়, বা সে বলতেছে যে এক্সেস না, তখন হচ্ছে এইখানে এসে ট্রাবল শুটটা করতে হয়, যে আমাদের আসলে তাকে কি পারমিশন দিলাম আর সে কি পাচ্ছেন। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের IAM পলিসি এবং তার ভিতরে যে জেসন। এবং তারপরে হচ্ছে আমরা যদি দেখি রোলস। সো রোলস যেটা হয়, যে রোলসটা হচ্ছে পলিসিটা দিতে হয় হচ্ছে কোনো ইউজারকে, আর রোলসটা দিতে হয় হচ্ছে একটা সার্ভিসকে, AWS এরই সার্ভিসকে, যেন সে আপনার হয়ে কাজটা করতে পারে। সো আপনি যদি দেখেন, সাম AWS সার্ভিস উইল নিড টু পারফর্ম অ্যাকশন অন ইওর বিহাফ। সো কেন? কারণ হচ্ছে অনেক সময় দেখা হয় যে যারা হয়তো জানেন আর কি, যে লেটস আপনি আপনার কিছু ইমেজ রেখেছেন হচ্ছে S3 বাকেটে। এখন আপনার অ্যাপ্লিকেশনটা আছে হচ্ছে EC2 মেশিন। এখন EC2 মেশিন আসলে কিভাবে S3 এর হচ্ছে বাকেটটা অ্যাক্সেস করবে, তাই না? সো তখন আসলে হচ্ছে রোলটা অ্যাটাচ করে দিতে হয় হচ্ছে EC2 তে, যেন EC2 আপনার প্রোগ্রামেটিক্যালি আপনি যে কোডটা লিখেছেন বা অ্যাপ্লিকেশনটা ডেপ্লয় করেছেন সেখান থেকে যেন প্রোগ্রামেটিক্যালি সে তার ইমেজ গুলাকে হচ্ছে পুল করতে পারে S3 বাকেট থেকে। এই কারণে হচ্ছে সার্ভিস হচ্ছে রোল হচ্ছে অ্যাটাচ হয় সার্ভিসে, আর হচ্ছে পারমিশন অ্যাটাচ হয় হচ্ছে ইউজারের সঙ্গে। তো আমার মনে হয় যে এই পার্টটা আর কখনো হয়তো ভুল হবে না, যে রোল এবং হচ্ছে পলিসি কেন দুইটা দুই জায়গায় আর কি, বা দুইটা আসলে কি কাজ আর কি। ঠিক আছে, এবং লাস্ট পার্ট যেটা দেখবো আমরা, সিকিউরিটি টুলস দেখবো, যে হালকা একটু সিকিউরিটি, যে আমরা আসলে কাকে মানে কাকে কাকে হচ্ছে অ্যাক্সেস দিয়েছি, বা সে আসলে কি কি হচ্ছে এক্সেস করতে পারে আর কি, মানে কি ধরনের রিসোর্সে এক্সেস করেছে এখন পর্যন্ত। তো আমরা যদি এই জিনিসটা দেখতে যাই তাহলে হচ্ছে আমরা চলে যাব হচ্ছে ক্রেডেনশিয়াল রিপোর্টে। এবং ক্রেডেনশিয়াল রিপোর্টে যদি আমি ডাউনলোড করি ক্রেডেনশিয়ালটা, এবং হচ্ছে এটাকে যদি আমি ওপেন করি, তাহলে আমরা কি দেখতে পাই দেখেন। তো আমরা দেখতে পাই যে হচ্ছে লেটস সে একটা রুট অ্যাকাউন্ট আছে, যেটার ARN এটা, এবং হচ্ছে আলাদা সব কিছু, মানে কবে এক্সেস হয়েছে না হয়েছে সমস্ত কিছু। এবং আবির.হাসান যেটা আমরা ক্রিয়েট করেছি আজকে, কবে ক্রিয়েট করা হয়েছে, কি হয়েছে, বা মাহমুদ যেটা আমার আসলে পার্সোনাল অ্যাকাউন্ট আমি ইউজ করি, সেটাতেই বা কবে কি হয়েছে বা না হয়েছে সমস্ত ডিটেলস এখানে দেখা যায়। তো এটা কি হয়, এটা একটা সিকিউরিটির পার্ট, যে আপনি হচ্ছে চেক করতে পারেন যে কাকে কখন ক্রিয়েট করা হয়েছে, কোন ইউজারকে, এন্ড আরো স্টাফ। আর আরেকটা যেটা আমরা দেখছিলাম সেটা হচ্ছে কি, যে এক্সেস অ্যাডভাইজার, যেটা হচ্ছে ইউজার লেভেল, যে সে কি কি আসলে এক্সেস করেছে, রাইট? তো এটার আসলে নামটা চেঞ্জ হয়েছে এখন, এক্সেস অ্যাডভাইজারটা থেকে এখন এটার নাম এসেছে হচ্ছে, আমরা যদি একটু এটাতে যাই, লাস্ট এক্সেস। হ্যাঁ, তো আমরা লাস্ট এক্সেস যদি ঢুকি, সো একটু এটা টাইম নেয় আর কি। এবং যদি আপনি দেখেন যে এই ইউজারটা কবে কখন কি কি ইউজ করেছে, যেমন আজকে সে কি কি ইউজ করেছে, সে EC2 বা ক্লাউড শেল, ইউজার নোটিফিকেশন, এইসব জিনিসগুলাতে কয়েকটা জিনিসে সে আজকে এক্সেস করেছে, আর বাদ বাকি কোনো কিছুতে সে কিন্তু এক্সেস করেনি। ইভেন দো আপনি যদি হচ্ছে ধরেন আমি যদি আমার এই জিনিসটা দেখি, তো এখানে দেখা যাবে যে হচ্ছে আজকে আমি হয়তো অনেক কিছু অনেক রিসোর্স এক্সেস করেছি। তো এটা আসলে অডিটের জন্য অনেক সময় লাগে, যে আসলে কে কি করেছে না করেছে। তো এই যে বিভিন্ন ফ্রি টিয়ার, সাইন ইন, অনেক কিছু হচ্ছে আমি আজকে এক্সেস করেছি, রাইট? তো এটা দিয়ে হচ্ছে একটা ওভারঅল IAM এর হচ্ছে আইডিয়া পাওয়া গেল, যে আমরা আসলে কিভাবে কি করতে পারি না করতে পারি, কিভাবে একটা ইউজার ক্রিয়েট করতে পারি, কিভাবে পলিসি অ্যাটাচ করতে পারি, কিভাবে গ্রুপ
কাজ করে আর কি, এবং যদি চাই আমরা হচ্ছে সিকিউরিটির ব্যাপারে একটু দেখতে পারি। তো আমার মনে হয় যে একটা বেসিক আইডিয়া পাওয়া গিয়েছে মানে আইএম জিনিসটা কি। এটা আসলে খুবই একদম এন্ট্রি লেভেলের একটা ব্যাপার, কারণ আপনি যখনই এডাব্লিউএস অ্যাক্সেস করবেন তখন হচ্ছে আপনাকে এই ব্যাপারটা জানতে হবে যে আপনি যদি অন্য কাউকে অ্যাক্সেস দিতে চান বা আপনি নিজে যদি নিজের পারমিশন ম্যানেজ করতে চান আর কি। ঠিক আছে, তো আমাদের আসলে আইএমটা এই পর্যন্তই, এবং নেক্সটে হচ্ছে আমরা চলে যাব হচ্ছে কোথায়, অ্যামাজন ইসি2 বেসিক আর কি। সো ইসি টু আসলে কি? ইসি টু হচ্ছে ইসি টু হচ্ছে অনেক দ্য মোস্ট ইউজড হচ্ছে সার্ভিস ইন এডাব্লিউএস। সেটা অনেক বেশি ইউজ হয় আর কি। সো আমরা আসলে আজকে দেখবো যে হচ্ছে মানে হচ্ছে ইসি টু আমাদেরকে হচ্ছে কি কি অপারেটিং সিস্টেম অফার করতেছে, সিপিইউ র্যাম দিচ্ছে আর কি, ফায়ারওয়াল জিনিসটা কি, এবং হচ্ছে আমরা কিভাবে ইসি টু ইউজার ডাটা হচ্ছে ইউজ করে আমরা হচ্ছে ছোট্ট একটা অ্যাপ্লিকেশন হচ্ছে ইসি টু তে ডেপ্লয় করতে পারি। আর এই সাইডে হচ্ছে আমাদের কিছু বেসিক পোর্ট আছে যেটা আসলে সবারই জানা উচিত যদি ক্লাউড শিখতে চায় আর কি। তো সেটা হচ্ছে যেমন 22 হচ্ছে আমাদের সিকিউর শেল, 21 এফটিপি, 22 হচ্ছে এসএফটিপি, এইচটিপিএস এবং আরডিপি আর কি, যেটা হচ্ছে উইন্ডোজ মেশিনের ক্ষেত্রে। আর সিকিউরিটি গ্রুপটাতে আমরা একটু পরে আসবো। তো আমরা আসলে যাই, যে হচ্ছে আমরা একটু ইসি2 তে ঢুকি। তো আমরা ইসি2 তে চলে আসলাম। তো এখানে আসলে অনেক কিছু আছে, যেহেতু আমাদের সময় স্বল্পতার কারণে আমরা সবকিছু এই মুহূর্তে ডিসকাস করতে পারছি না, বাট আমরা আহ, যখন ইসি2 লঞ্চ করব তখন আমরা কিছু বেসিক জিনিসপত্র নিয়ে কথা বলবো। তো আমরা আসলে একটা লঞ্চ করি ইসি2। সো আমরা একটা ইসি2 এর নেম দিতে পারি। সো লেটস সে আমরা আজকে একটা নেম নেই, ইন্টার ইন্টারঅ্যাক্টিভ কেয়ারস ওয়েবিনার। হ্যাঁ, ওয়েবিনার ইসি2। ঠিক আছে। তো এরপরে হচ্ছে আসে অ্যাপ্লিকেশনের ওএস ইমেজ। সো এটা হচ্ছে আপনারা চিন্তা করতে পারেন, আমরা যখন একটা নতুন কম্পিউটার কিনি বা নতুন একটা মেশিন ল্যাপটপ কিনি, তখন কিন্তু আসলে সেটার ভিতরে কিন্তু কোনো ওএস দেয়া থাকে না। সো এএমআই যেটা হচ্ছে অ্যামাজন মেশিন ইমেজ, এটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা অপারেটিং সিস্টেম, যেটা হচ্ছে আমরা নতুন একটা ল্যাপটপ কিনলে বা কম্পিউটার কিনলে বা উইন্ডোজ 10 দেই, উইন্ডোজ 11 দেই, বিভিন্ন হচ্ছে উইন্ডোজ দেই, বা ম্যাকে যেমন হচ্ছে ওএসএক্স থাকে বা লিনাক্স। তো আমরা সেরকমই একটা কাজ করতেছি আর কি। তো আমরা হচ্ছে এই সার্ভারটা তো আমরা নিলাম, কিন্তু সার্ভারের জন্য আমরা হচ্ছে কি করব, একটা এএমআই নিব, অর্থাৎ ওএস সিলেক্ট করব। তো এখানে আসলে অনেক ওএস আছে দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে অ্যামাজন লিনাক্স, যেটা অ্যামাজন নিজে ক্রিয়েট করেছে। এছাড়াও ম্যাক ওএস, উবুন্টু, উইন্ডোজ, অনেক কিছুই কিন্তু আছে আর কি, রাইট? সো আমরা হচ্ছে একটা স্পেসিফিক মানে হচ্ছে একটা এএমআই নিয়ে নিলাম, অর্থাৎ একটা ওএস নিয়ে নিলাম। ঠিক আছে, এবং যা আছে সবকিছু আমরা তাই রাখলাম, আমরা আজকে বেশি অ্যাডভান্সে যাচ্ছি না। এরপর যেটা আসে ইনস্ট্যান্স টাইম। এখন যেমন হচ্ছে আমরা যখন কম্পিউটার কিনি বা কিনতে যাই তখন আমরা কি করি, আমরা কিন্তু আগে থেকে একটু চিন্তা করি যে আচ্ছা আমরা আহ, কোন প্রসেসরটা নিব, আচ্ছা আমি কতটুকু হচ্ছে র্যাম নিব। তো এই জিনিসগুলাই হচ্ছে একটা ইনস্ট্যান্সের ভিতরে থাকে। সো লেটস সে যেমন অনেক ধরনের ইনস্ট্যান্স আছে, আমরা আজকে ছোট্ট একটা ইনস্ট্যান্স নিব যেটার নাম হচ্ছে T2.man। এবং এখানে অনেক T2 T3 বিভিন্ন ফ্যামিলি বলে এগুলাকে, এই ফ্যামিলির হচ্ছে ইনস্ট্যান্স আছে আর কি। এবং এক একটা এক একটা সুবিধা, যেমন ফ্যামিলি ইনস্ট্যান্স হচ্ছে একটা ভিসিপিউ এবং 0.5 জিবি হচ্ছে র্যাম থাকে, এবং এটার কতটুকু হচ্ছে প্রাইসিং হবে। যেমন দেখেন, যদি হচ্ছে অন ডিমান্ড একটা লিনাক্স মেশিন নেই, তাহলে আমার হচ্ছে 0.0073 ইউএসডি পার আওয়ার হচ্ছে আমার এটার বিলিং হবে। সো কোনো অসুবিধা নেই, আমরা হচ্ছে এটা একটা নিয়ে নিচ্ছি আর কি। এখন আসি কিপ্যাড। তো আমরা যখন হচ্ছে এই ইনস্ট্যান্সটা লগ ইন করবো তখন কি হয়, একটা কিপ্যাড ক্রিয়েট করতে হয়। আহ সো যেটা আসলে আমাদের কাছে একটা কিপ্যাড থাকে, আর হচ্ছে একটা মেশিনের ভিতরে হচ্ছে একটা কিপ্যাড থাকে। সো দুই কিপ্যাড যখন হচ্ছে আমরা এটা এসএসএইচ করি, তখন হচ্ছে এটা আমাদেরকে লগ ইন করতে হেল্প করে। সো আমরা একটা নিউ কিপ্যাড বানিয়ে ফেলি। সো আমরা আজকে কি নাম দিই এটার, ইন্টারেক্টিভ কেয়ারস কিপ্যাড। ঠিক আছে।
এবং আমরা হচ্ছে চাইলে এটা বিভিন্ন ফরম্যাটে নিতে পারি আর কি। সো ওপেন এসএসএইচ যেহেতু আমি ইউজ করবো, সেহেতু আমি ডট পিএম নিয়ে নিচ্ছি। সো কেউ যদি উইন্ডোজ ইউজ করে বা পুটি ইউজ করে, পুটি যেহেতু উইন্ডোজে হচ্ছে বেশি চলে, সো তারা চাইলে ডট পিপিকে ফরম্যাটও নিতে পারে। সো আমি পিএম নিয়ে নিচ্ছি এবং হচ্ছে ক্রিয়েট করে ফেলছি। ঠিক আছে, এরপরে আসবে হচ্ছে নেটওয়ার্ক সেটিংসটা। আচ্ছা, সো নেটওয়ার্ক সেটিংস এ যাওয়ার আগে আমরা একটা জিনিস দেখি এখানে। এখানে একটা বলা আছে যে ফায়ারওয়াল রুলস সিকিউরিটি গ্রুপ। ঠিক আছে, সো বাই ডিফল্ট যতক্ষণ না আমরা আসলে নেটওয়ার্কের কোনো সিকিউরিটি গ্রুপ সেট করব, বাই ডিফল্ট কিন্তু হচ্ছে এখানে কোনো সিকিউরিটি হচ্ছে দেয়া থাকে না। সো আপনি হচ্ছে একটা সিকিউরিটি গ্রুপ অ্যাটাচের মাধ্যমে আপনি এই সার্ভার, অর্থাৎ আপনার সার্ভারটাকে আপনি কি করছেন, সিকিউরিটিতে ইনক্লুড করছেন। তো এখন কি কি করা যাবে আর কি এখানে, বা কিভাবে এটা কাজ করে। যখন সিকিউরিটি গ্রুপে হচ্ছে দুইটা অপশন থাকে, একটা হচ্ছে ইনবাউন্ড আর একটা হচ্ছে আউটবাউন্ড। ইনবাউন্ড মানে হচ্ছে যে আপনি কোথাও থেকে রিকোয়েস্ট করেছেন, রিকোয়েস্টটা সার্ভারে ঢুকবে। এবং আউটবাউন্ড হচ্ছে যে সার্ভার থেকে রিকোয়েস্টটা হচ্ছে বাইরে বের হবে, অর্থাৎ ইন্টারনেটে বা যেখানে বের হবে আর কি। ঠিক আছে, তো ইনবাউন্ড যদি হচ্ছে না থাকে, তাহলে আপনি যখন রিকোয়েস্ট করবেন তখন কিন্তু সার্ভারের ভিতরে কি আপনার রিকোয়েস্টটা পৌঁছাবে না। তো তাহলে কি আপনি কিন্তু সার্ভারে ঢুকতেও পারবেন না। আর যদি হচ্ছে ঢুকতেই না পারেন, তাহলে তো বের হওয়ার তো কোনো প্রশ্ন ওঠে না। তো আমরা যেটা করব, আমরা একটা নতুন সিকিউরিটি গ্রুপ ক্রিয়েট করব এখান থেকে। ঠিক আছে, তো সিকিউরিটি গ্রুপে আসলে কি দিব, একটু এডিটে যাই। সিকিউরিটি গ্রুপ চাইলে আমরা পরবর্তীতে চেঞ্জ করতে পারবো, বাট আমরা ইনিশিয়ালি এখান থেকে একটা ক্রিয়েট করে ফেলছি। ঠিক আছে, তো আমরা সিকিউরিটি গ্রুপের কি নাম দিতে পারি, যে আর ডেমো, আজকে যেহেতু একটা ডেমো দেখাচ্ছি, তো আমরা একটা ডেমো নিতে পারি, যে ডেমো এসজি, অর্থাৎ ডেমো সিকিউরিটি গ্রুপ। এবং এটা চাইলে একটা ডেসক্রিপশন আমরা দিতে পারি, যে সিকিউরিটি অথবা এসজি ফর ডেমো। ঠিক আছে, এবং দেখেন আমরা কি করতেছি, এসএসএইচ টাকে হচ্ছে এনেবল করে দিচ্ছি। সোর্স কোথায়, এনিওয়্যার। সো এনিওয়্যার দিলে দেখেন আমাদেরকে একটা ওয়ার্নিং দেখায়, অর্থাৎ এটা কিন্তু যে কোনো জায়গা থেকে অ্যাক্সেসেবল। কিন্তু যদি আপনি এটা দিয়ে দেন যে কাস্টম, হতে পারে আপনি আপনার অফিসের বা বাসার বা আপনার পার্সোনাল কোনো একটা আইপি রেঞ্জ দিয়ে দিলেন, যে শুধুমাত্র সেখান থেকেই হচ্ছে এক্সেস হবে। ঠিক আছে, আর আপনি যদি চান যে স্পেসিফিক আপনার আইপি থেকে হবে, আমি যদি এটা দিই, যেমন আমার একটা আইপি দিয়েছে আর কি আমার আইএসপি থেকে, সেটা হচ্ছে আর কি, আমি এটা আপাতত এনিওয়্যার দিয়ে দিচ্ছি। ঠিক আছে, এবং তারপর যেটা আসবে সেটা হচ্ছে স্টোরেজ। সো আমরা কিন্তু যখন কম্পিউটারটা বানাই তখন কিন্তু চিন্তা করি যে আমরা আসলে কি পরিমাণে স্টোরেজ রাখবো, কত জিবি এসএসডি দিব বা কি দিব না দিব। সো এটা হচ্ছে ওইটাই আর কি। সো আমরা জাস্ট 8 জিবি একটা হচ্ছে আর মানে হচ্ছে এসএসডি হোক বা যেটাই হোক একটা স্টোরেজ রেখে দিচ্ছি। এরপর হচ্ছে অ্যাডভান্স ডিটেলসে যদি যাই, এখানে এগুলো আমরা এখন এই মুহূর্তে দেখবো না, এবং সর্বশেষ চলে যাব হচ্ছে ইউজার ডেটা। সো ইউজার ডেটা হচ্ছে খুব একটা ইন্টারেস্টিং জিনিস। সেটা হচ্ছে এখন আপনি যখন একটা কম্পিউটার বানান বা হচ্ছে আপনার পিসিটাকে বানান বা ল্যাপটপটা কিনেন, তখন কিন্তু একদম শুরুতেই কিন্তু আপনি কোনো অ্যাপ্লিকেশন ইনস্টলড পান না। যেমন গুগল ক্রোম হতে পারে, ভিএস কোড হতে পারে, বা মুভি দেখার জন্য ভিএলসি মিডিয়া প্লেয়ার হতে পারে। কিন্তু কেমন হয় যদি হচ্ছে আমরা একদম সার্ভার যখন ক্রিয়েট হবে, শুরুতেই হচ্ছে আমরা বলে দিব যে তুমি আমার জন্য এটা এটা ইনস্টল করে রাখো, তাহলে আমাদের কিন্তু কিছুটা টাইম সেভ হবে, রাইট? সো ইউজার যেটা হচ্ছে এই জিনিসটাই, যে আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা একটা ছোট্ট হচ্ছে একটা, কি বলে এটাকে, একটা এইচটিটিপিডি বা অ্যাপাচির হচ্ছে সার্ভারটা হচ্ছে ইনস্টল করব, যেখান থেকে আসলে আমরা দেখতে পারবো যে এটা আমাদের অ্যাপ্লিকেশনটা রান হচ্ছে কিনা। তো আমি যেটা কি করেছি, আমি একটা জাস্ট ব্যাশ স্ক্রিপ্ট লিখে রেখেছিলাম, ব্যাশ স্ক্রিপ্টটা কপি করে পেস্ট করে দিলাম। তো দেখেন এটা খুবই সিম্পল, কি হচ্ছে যে আপডেট করছি এবং এইচটিটিপিডি টাকে ইনস্টল করছি, এবং আহ, তারপর সার্ভিসটাকে হচ্ছে আমরা স্টার্ট করছি, এনেবল করছি, এবং একটা মেসেজ প্রিন্ট করছি, সেটা হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড ফ্রম ইন্টারেক্টিভ কেয়ার্স, এবং তারপরে একটা পোস্ট নেম, এবং এটাকে আমরা কোথায় পাঠিয়ে দিচ্ছি, var www.html index.html। সো হোস্ট নেম এফ আসলে কেন, সো আমরা জাস্ট হচ্ছে এই সার্ভারের যে হচ্ছে হোস্ট নেমটা আছে সেটাকে ধরার চেষ্টা করবো আর কি। তাহলে আমরা বুঝবো যে হ্যাঁ, এই সার্ভার থেকেই আসলে আমার হচ্ছে এই অ্যাপ্লিকেশনটা সার্ভ হচ্ছে আর কি। তো আমরা যদি সব ঠিকঠাক থাকে, আমরা যেটা করি
আমরা একটা লঞ্চ ইনস্ট্যান্স দিয়ে দিই এবং দেখেন আপনি আপনার আহ, যদি এভাবে করেন সো আপনি আপনার লাইফের প্রথম ইনস্ট্যান্স বা একটা সার্ভার কিন্তু খুব ইজিলি লঞ্চ করে ফেলেছেন আর কি, এবং উইথাউট এনি প্রোগ্রামিং নলেজ আর কি। এবং দেখেন এটা হচ্ছে রান করাও শুরু করেছে। সো এবং এটার কিছু স্ট্যাটাস চেক হয়, সেগুলো হচ্ছে ইনিশিয়ালাইজিং হচ্ছে। এবং আমরা যদি এটা একটু ডিটেলসে দেখি, দেখেন এটার একটা পাবলিক আইপি এসেছে, একটা প্রাইভেট আইপি এসেছে, পাবলিক ডিএনএস এসেছে, এরকম অনেক জিনিসপত্র কিন্তু এটার সাথে রিলেটেড। এবং এটার হচ্ছে স্ট্যাটাস বা এটা যদি মনিটরিং আমরা করতে চাই বা সিকিউরিটি, সব কিছু কিন্তু আমরা এখান থেকে দেখতে পাচ্ছি আর কি। ঠিক আছে, So, খুবই ইজি এবং হচ্ছে খুবই বেসিক একটা জিনিস, যে আমরা আসলে মানে আদতেও কি আসলে প্রোগ্রামিং ছাড়া ক্লাউড শিখতে পারি কিনা, তো সেটা কিন্তু হচ্ছে একটা নমুনা আমরা দেখেই ফেললাম। এখন আমরা একটু চেষ্টা করি যে যেহেতু হচ্ছে আহ, কিছু সময় হয়েছে, সো আমরা আসলে অ্যাপ্লিকেশনটাকে ধরতে পারি কি। অ্যাপ্লিকেশন হচ্ছে কোনটা, যে যেটা হচ্ছে আমরা ইউজার ডেটা হিসেবে পাঠিয়েছিলাম। ঠিক আছে, তো আমরা যদি একটু চেষ্টা করি পাশের ট্যাবেই এবং হচ্ছে আমরা যদি এটাকে দেই, এটা দেখে ঘুরতে থাকবে। তো কেন ঘুরতে থাকবে, কেউ কি বলতে পারবেন? বা কমেন্টে কিন্তু হচ্ছে জানাতে পারেন যে কেন আসলে হচ্ছে এটা মানে ঘুরছে আর কি, বা কেন আসলে কিছু আসছে না। তো কেন আসছে না? ওকে, তো আমরা যদি এখানে একটু লক্ষ্য করি যে আমরা কি শিখেছি, যে কোনো বাইরে থেকে যদি হচ্ছে পোর্ট আমরা এই সিকিউরিটি গ্রুপে ওপেন না করি ইনবাউন্ডে, তাহলে কিন্তু বাইরে থেকে কোনো রিকোয়েস্ট ঢুকবে না, সুতরাং বের হওয়ার তো কোনো প্রশ্নই ওঠে না, রাইট? কিন্তু এখানে কিছু বেশ কিছু মানে ক্লাসিক পোর্ট দেওয়া আছে সেটা। তো আমরা এখন যে এই যে যে ব্রাউজারে হিট করলাম, এটা আসলে আমরা কি পাঠাচ্ছি? একটা এইচটিটিপি রিকোয়েস্ট পাঠাচ্ছি। কোথায় পাঠাচ্ছি? আমার সার্ভার। ঠিক আছে, ভালো কথা, কিন্তু সার্ভার আসলে বুঝবে কিভাবে যে তার কাছে একটা রিকোয়েস্ট এসেছে? কারণ সিকিউরিটি গ্রুপে তো হচ্ছে আমরা কি কোনো 80 পোর্ট ওপেন করেছি? করি। তো যার কারণে এই জিনিসটা ঘুরতেই থাকবে, কিছুই হবে না। সুতরাং আমাদেরকে কি করতে হবে, আমরা সুন্দর করে এডিট ইনবাউন্ডে যাব এবং রুলসে কি সেট করব, এইচটিটিপি। তো এটা কোথা থেকে দিব? এনিওয়্যার IPv4। আরো একটা দিতে পারি, সেটা হচ্ছে এইচটিটিপি, যদি কেউ হচ্ছে এনিওয়্যার IPv6 ইউজ করে থাকে, সো এনিওয়্যার IPv6। এবং তারপর যদি আমরা সেভ রুলস দেই, তো এখন কি হলো, যে ইনবাউন্ডে কি কি ঢুকতে পারবে, SSH হইতে পারবে, এইচটিটিপি গুলা হচ্ছে রিকোয়েস্ট গুলো ঢুকতে পারবে, রাইট? তো এরপর যদি হচ্ছে আমরা এখন এটাকে হচ্ছে দেই, দেখেন দেওয়ার সাথে সাথে চলে এসেছে হ্যালো ওয়ার্ল্ড ফ্রম ইন্টারেক্টিভ কেয়ার্স এবং একটা আইপি এসেছে, রাইট? এই আইপিটা আসলে কোথা থেকে আসলো? তো আপনারা যদি খেয়াল করে থাকেন, আমি কিন্তু বলেছিলাম হোস্ট নেম -f, যেটা একটা লিনাক্সের কমান্ড। সো সেটার কারণে এই আইপিটা এসেছে। এবং এই আইপিটা যদি আমি ম্যাচ করার চেষ্টা করি, এটা দেখেন, আমরা হচ্ছে ইনস্ট্যান্সে গেলাম এবং ডিটেলসে যদি যাই, ওই আইপিটা আসলে এই সার্ভারের প্রাইভেট আইপি 172.31.27.228। এবং আপনারাও যদি এই আইপিটা হচ্ছে হিট করেন আপনাদের ল্যাপটপ কম্পিউটার মোবাইল যার যেটা সামনে আছে, সেখানে আপনি দেখতে পারবেন 172.31.27.228, রাইট? সো এটা, সো খুব ইজিলি আপনি কিন্তু হচ্ছে মানে উইথাউট এনি লাইক প্রোগ্রামিং বা হচ্ছে কোনো কিছু বাদেই just আপনার ফ্রেন্ডের থেকে আপনি কিছু একটা নিয়ে নিলেন এবং সেটা আপনি EC2 তে পোস্ট করার চেষ্টা করলেন আর কি। কনসোলটা আমি হচ্ছে মনে হয় একটু কনসোলটা দেখতে সমস্যা হয় অনেকের, So, আমি একটু জুম করার চেষ্টা করি আর কি। হ্যাঁ, জুম করলে এই ব্যাপারটা দেখা যাবে আর কি। এখন আমরা তো সার্ভারে এটা কি করলাম, কিন্তু সার্ভারে কি আমরা এখনো কানেক্ট হয়েছি? না। তো চলুন আমরা একটু সার্ভারে কানেক্ট হই এবং SSH ক্লায়েন্টটা দিয়ে কানেক্ট। এবং SSH কিন্তু আপনাকে টোটালি বলেই দিয়েছে, হ্যাঁ, যে মানে কোথায় কি করতে হবে না করতে হবে। সো আমরা খুব দ্রুত এখানে চলে যাই। সো যে আমরা হচ্ছে আমাদের কনসোলে যাই। সো কনসোলে যাওয়ার পরে হচ্ছে ডাউনলোডস এ গেলাম। ডাউনলোডস এ যাওয়ার পরে আমরা কি করব, আমরা আমাদের হচ্ছে পারমিশনটা চেঞ্জ করে নেবো কিপ্যাড, রাইট? সো কিপ্যাড পারমিশনটা চেঞ্জ করলাম। মনে হয় সবাই দেখতে পাচ্ছি কিনা আমি জানি না, আমি একটু চেষ্টা করছি বড় করার। ঠিক আছে, এবং এরপরে কি করতে হবে, দেখেন কানেক্ট করার জন্য আমি জাস্ট হচ্ছে যদি এক্সাম্পলটা কপি করে হচ্ছে
পেস্ট করে ফেলি, ফিঙ্গারপ্রিন্টটা ইয়েস, দেখেন আমি কিন্তু হচ্ছে সার্ভার ভিতর ঢুকে গিয়েছি আর কি, রাইট? তো সার্ভার ভিতর যখন ঢুকে গিয়েছি তখন কিন্তু আর হচ্ছে মানে তার মানে এখন আমরা কিন্তু চাইলে সবই করতে পারবো। তো আমরা একটা কাজ করি, আমরা তো আসলে এখানে খুবই একটা সিম্পল জিনিস প্রিন্ট করেছি, সবাই আসলে হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করে। সো হোয়াট ইফ আমি যদি ছোট্ট একটা ওয়েবসাইট, স্ট্যাটিক ওয়েবসাইট হোস্ট করার চেষ্টা করি, তাহলে আমরা কি করবো? ঠিক আছে, তো আমি সুডো ন্যানো দিয়ে আমি হচ্ছে ইয়াটাতে চলে যাই আর কি, আমার যেখানে হচ্ছে এইচটিএমএলটা আমি রেখেছি আর কি, ইন্ডেক্স ডট এইচটিএমএল অ্যাপাচের ভিতরে, সেটা var www html দেন হচ্ছে ইন্ডেক্স ডট এইচটিএমএল, এবং দেখেন এই যে এই লেখাটাই কিন্তু আমরা ইউজার হিসেবে পাঠিয়েছিলাম আর কি, ইউজার ডেটা হিসেবে। তো আমি পুরো জিনিসটাকে হচ্ছে রিমুভ করে দিচ্ছি, রিমুভ করে দিয়ে আমি ছোট্ট একটা হচ্ছে স্ট্যাটিক ওয়েবসাইট বানিয়ে রেখেছিলাম আপনাদের জন্য, এই জিনিসটাকে জাস্ট এখানে পেস্ট করে দিচ্ছি। এখানে কিন্তু খুবই এইচটিএমএল আর সিএসএস ছাড়া এখানে আসলে কিছুই, সরি মনে হয় একটা ভুলটা নিয়ে এসেছি। So আমি যেটা করব, এটাকে হচ্ছে ক্যান্সেল করে দিব, So আমি যেটা করব, ম্যানুতে ঢুকলাম এবং খুব তাড়াতাড়ি এটাকে রিমুভ করে দিই, এন্ড দেন আমি হচ্ছে আমার ওয়েবসাইটটাকে নিয়ে আসি, রাইট? দেখেন এটা খুব জাস্ট সিম্পল একটা এইচটিএমএল সিএসএস, আর কিছু এখানে নেই। আমি কিছু সিএসএস লিখেছি, বডি ন্যাপ, যারা একদম এইচটিএমএল সিএসএস আসলে খুবই বেসিক, এবং আমি হচ্ছে এটাকে করে ফেলি। এবং এখন যদি হচ্ছে আপনারা যদি আইপিটা ধরে রাখেন এবং আমিও যদি করি, দেখেন একটা ওয়েবসাইট কিন্তু হয়ে গেছে। এবং এখানে লিটিল বিট অফ জাভাস্ক্রিপ্ট আছে, সেটা হচ্ছে যে আমি যদি করি এটা ব্ল্যাক হয়ে যাচ্ছে, আবার কি হোয়াইট হয়ে যাচ্ছে, রাইট? সো এভাবে কিন্তু হচ্ছে মানে আপনারাও চেষ্টা করতে পারেন, এবং চেষ্টা করে যেটা হচ্ছে মানে হচ্ছে স্কিলটাও ডেভেলপ করতে পারেন, ফ্রেন্ডদের সাথে একটু ভাব নিতে পারেন যে আপনি হচ্ছে ওয়েবসাইট হোস্ট করা শিখে গেছেন আর কি বেসিক লেভেলে। আবার এটা হচ্ছে আপনার স্কিল সেটেও কিন্তু কাজে দিবে যখন আপনি ইন্টারভিউ দিতে যাবেন কোথাও। সো আমার মনে হচ্ছে আমাদের EC2 পার্টটাও শেষ, আমি চেষ্টা করেছি আসলে এটা একটু ছোট রাখার আর কি, মানে এক পেজের ভিতরে। সো নেক্সট হচ্ছে EC2 তে যাওয়ার আগে, আহ অর্থাৎ S3 তে যাওয়ার আগে আমার মনে হয় যে আমাদের সাথে শাকির ভাই আছেন ইন্টারেক্টিভ ক্যাশ থেকে, উনি কিছু বলবেন আপনাদের সাথে। থ্যাংক ইউ ভাই। আমি ফ্লোরটা দিয়ে দিব কৌশিক ভাইকে। কৌশিক ভাই শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শাকির ভাই শুনতে পাচ্ছি। আই হোপ আমাকেও ভিজিবল দেখা যাচ্ছে। আই হোপ। জি ভাই, দেখা যাচ্ছে। আচ্ছা, তো হ্যালো এভরিওয়ান, আমার নাম হচ্ছে কৌশিক। আর ফার্স্ট অফ অল আমি থ্যাংক ইউ জানাতে যাবো হচ্ছে মাহমুদ ভাইকে খুব সুন্দর একটা সেশন নেওয়ার জন্য। এন্ড থ্যাংক ইউ এভরিওয়ান, এত রাতে হচ্ছে আপনার সময় দিচ্ছেন আমাদেরকে। তো মূলত হচ্ছে আমি যে বিষয় নিয়ে আপনার সাথে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে ডেভঅপস ক্যারিয়ার পাথ নিয়ে। তো আমরা ইন্টারেক্টিভ কেয়ার্স হচ্ছে মূলত ডেভঅপস ইঞ্জিনিয়ারিং ক্যারিয়ার পাথ ব্যাচ 5 শুরু করতে যাচ্ছি। তো এখানে আপনারা অনেকেই আছেন যারা কিনা হচ্ছে অলরেডি হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট সেক্টরে কাজ করছেন, অথবা অনেকে হয়তো বা হচ্ছে ডেভঅপস এর কোনো না কোনো একটা বিষয়ে কাজ জানা আছে বা চাচ্ছেন আর একটু এনহেন্স করতে স্কিলটাকে। ওইটা নিয়ে মূলত হচ্ছে আমাদের হচ্ছে আজকের বিষয়টা, সেটা হচ্ছে যে আমাদের হচ্ছে ডেভঅপস এর ক্যারিয়ার পাতে হচ্ছে দুইজন ইনস্ট্রাক্টর আছেন, লিড ইনস্ট্রাক্টর। তাদের পরিচয়টা বলি। একজন হচ্ছে গাজী অর্ফেস করিম ভাই এবং আরেকজন নাম হচ্ছে রেজান হক রাতুল ভাই। ওনারা দুইজনে হচ্ছে লেভেল 2 গ্রেড ইঞ্জিনিয়ার হিসেবে আছেন। তো মূলত ওনারা দুইজনে হচ্ছে এই ডেভঅপস ব্যাচ 5টা হচ্ছে কন্টেইনার ম্যানেজমেন্ট করা, AWS আছি, সাথে CI/CD পাইপলাইন। সো বেসিক্যালি আমাদের এখানে লাইভ ক্লাস গুলি হয়। তো আমাদের প্রায় 50+ লাইভ ক্লাস হবে। এছাড়াও এখানে প্রায় 200+ প্রি রেকর্ডেড ভিডিও থাকবে। ভিডিওটা হচ্ছে শুধুমাত্র যে আপনার লাইভ ক্লাস করবেন আর এরকমটা না। প্রি রেকর্ড ভিডিওটা এমন দেওয়া হচ্ছে এই কারণেই, এটার মাধ্যমে আপনার চাইলে হচ্ছে লাইভ ক্লাস শুরু হওয়ার আগে নিজেরা চাইলে হচ্ছে টপিক গুলো নিয়ে হচ্ছে নিজেরা একটু ব্রাশ আপ
ছোট হচ্ছে টপিকগুলোর মাধ্যমে বেসটাও ক্লিয়ার হয়ে যাবে। তাছাড়া এখানে শুধুমাত্র যে আপনার লাইফ ক্লাস থাকে সবসময় সেটা হচ্ছে সাপোর্ট সেশন। তো সাপোর্ট সেশন গুলি এভাবে রাখা হয় যে সপ্তাহে 6 দিনই মিনিমাম 6 বেলা। তো এখানে সাপোর্ট সেশন গুলি রাখা হচ্ছে এভাবে করে, টেকনিক্যাল সাপোর্ট সেশন আলাদা হবে, জব প্লেসমেন্ট সাপোর্ট আছে এবং ক্লাস সাপোর্ট সেশন আছে। তো এখানে হচ্ছে হ্যান্ড অন প্রজেক্টের জন্য আপনাদেরকে একটা প্র্যাকটিস দেওয়া হবে, বেশ কয়েকটা প্র্যাকটিস মেটেরিয়াল হচ্ছে আমরা প্রোভাইড করবো। তাছাড়া কোর্সে যখন কমপ্লিট করবেন সার্টিফিকেটও থাকছে। এছাড়া কোর্স কমপ্লিট করার পরে জব প্লেসমেন্ট অপরচুনিটি আছে, বিকজ অফ হচ্ছে আমরা যেহেতু স্কিল ডেভেলপমেন্টের পাশাপাশি জব প্লেসমেন্ট নিয়ে কাজ করি। তো আমাদের সাথে প্রায় 130টার বেশি কোম্পানি আছে যাদের জন্য হচ্ছে আমরা এজ এ হায়ারিং পার্টনার হিসেবে কাজ করি। এক্ষেত্রে আমাদের যারা হচ্ছে লার্নার তাদেরকে আমরা হচ্ছে ফার্স্ট প্রায়োরিটি দিই, যেহেতু হচ্ছে আমরা প্লেসমেন্ট নিয়ে কাজ করি, নট রেফারেবল। তো আমি ইনভাইট করব হচ্ছে আপনাদেরকে যে যদি কেউ চাচ্ছেন নিজের ক্যারিয়ারটা এজ এ ডেভঅপস ইঞ্জিনিয়ার হিসেবে বিল্ড করতে, প্লিজ হচ্ছে আমাদের ডেভঅপস এর হচ্ছে যে ক্যারিয়ার পার্ট আছে এটা হচ্ছে কোর্সে আউটলাইনটা একটু দেখুন। দেখার পর যদি কোনো কোয়েরি থাকে বা এই বিষয়ে যদি কোনো জ্ঞান আগ্রহ থাকে কাইন্ডলি হচ্ছে কন্ট্যাক্ট করবেন। তো কন্ট্যাক্ট করার জন্য হচ্ছে আমি আমার ফোন নাম্বারটা অলরেডি হচ্ছে শেয়ার করে দিয়েছি, আমি আরেকটা বার শেয়ার করছি আপনাদের সাথে। তো এখানে চাইলে আপনি কন্ট্যাক্ট করতে পারবেন। তাছাড়া কোর্সে যদি এখন ভর্তি হন আমাদের স্পেশাল ডিসকাউন্ট যাচ্ছিল কোর্সে, এই সম্পর্কে জানার জন্য কাইন্ডলি আমি হচ্ছে রিকোয়েস্ট করবো শাকির ভাইকে একটা অ্যাটেন্ডেন্স ফর্ম শেয়ার করতে। যারা কিনা হচ্ছে এই সেশনটি হচ্ছে আজকে অ্যাটেন্ড করেছেন, আমি দেখতে পাচ্ছি প্রায় 123 জন আছেন বর্তমানে আপনারা। তো এখান থেকে লাকি কারা আমি দেখতে যাচ্ছি যে যারা কিনা হচ্ছে এই কোর্সে গ্র্যাপ করতে যাচ্ছেন। তো আমি আর কথা বাড়াবো না, আমি হচ্ছে ফ্লোটা দিয়ে যাচ্ছিলাম হচ্ছে মাহমুদ ভাইকে নেক্সট কন্ট্যাক্ট করার জন্য। থ্যাংক ইউ শাকির ভাই, থ্যাংক ইউ মাহমুদ ভাই। থ্যাংক ইউ কৌশিক ভাই ফর ইয়োর টাইম। জি মাহমুদ ভাই, ওভার টু ইউ। থ্যাংক ইউ। ওকে। সো আমার মনে হয় যে আমি জানি না, মনে হয় এগুলো আসলে এত ডিপ টপিক যে আসলে একটা টপিক নিয়ে আসলে অনেকক্ষণ কথা বলা যায় বা 1-2 ঘন্টাই আসলে শিখানো যায় আর কি। বাট আমি মনে হয় যে খুব বেশি মানে হচ্ছে টাইম নিয়ে ফেলতেছি কিনা আমি জানি না, অলরেডি 10:30 বেজে গেছে আর কি। তো আমি খুব চেষ্টা করবো আর কি হচ্ছে খুব দ্রুত সময় হয়তো S3 পর্যন্ত রাখতে আর কি, বিকজ RDS টা মনে হয় আমাদের হচ্ছে কভার করা হবে না আর কি আজকে। সো S3 ব্যাপারে যেটা সেটা হচ্ছে যে S3 হচ্ছে অ্যানাদার হচ্ছে বিগ সার্ভিস, যেটা হচ্ছে AWS অনেক মোস্ট ইউজ হয়। আসলে AWS এ হচ্ছে EC2 এবং হচ্ছে S3 এই দুইটা সার্ভিস আসলে খুব বেশি ইউজ হয়, এবং এটা হচ্ছে আসলে অনেক ওয়েবসাইটের ব্যাকবোন বা হচ্ছে মানে হচ্ছে অনেক স্ট্যাটিক ওয়েবসাইট হচ্ছে কিন্তু এখানে পোস্ট করা থাকে আর কি, বা অনেকেই ইমেজ রাখে। যেমন আপনি যদি চিন্তা করেন যে হচ্ছে বা আপনাদের একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট বলি, যখন হচ্ছে আমি আসলে হচ্ছে জব শুরু করি, সো আমি যে অর্গানাইজেশন একটা স্টার্ট আপ ছিল আর কি। তো স্টার্ট আপে হচ্ছে মানে হচ্ছে যেটা জানেন হয় যে স্টার্ট আপে তো আসলে খুব বেশি মানে ইঞ্জিনিয়ারও থাকে না বা কিছু না। তো তখন আমি জাস্ট হচ্ছে AWS শেখা শুরু করেছি বা কিছু কিছু জিনিস শিখেছি আর কি। এটা 2019-20 সালের কথা আর কি, আরো 4-5 বছর আগের কথা। এখন আমাকে আসলে করতে দেয়া হলো কি যে একটা ওয়ার্ডপ্রেস দিয়ে ওয়েবসাইট বানানো আছে। এটা একটা ই কমার্স সাইট আর কি, ওয়ার্ডপ্রেস দিয়ে ওয়েবসাইট বানানো আছে। কিন্তু সমস্যা হচ্ছে ইমেজ গুলো খুব একটা অপটিমাইজ নেই, মানে ইমেজ গুলো আসলে অনেক সময় লাগে লোড হতে, এরকম একটা সমস্যা। তো তখন যেহেতু আমিও আসলে নতুন নতুন শিখেছি, তো আমিও তো আসলে চাই যে হচ্ছে AWS টা কোথায় অ্যাপ্লাই করা যায়। তো তখন আসলে আমি একটু খুব ঘাটাঘাটি করে দেখলাম যে S3 তে ইমেজ রেখে ওয়ার্ডপ্রেস দিয়ে হচ্ছে আসলে পুল করে ইমেজটা আনা যায়, যেটাতে হচ্ছে অনেক মানে ওয়েবসাইটটা অনেক ফাস্টার হয় আর কি। তো যেই চিন্তা সেই কাজ। যেহেতু আগে ওরকম কোনো কিছু দেখিও নাই বা এরকম নিজের হাতেও করার সুযোগ হয় না, যেহেতু একটা চান্স পাওয়া গেল সেটা তো আর এটা মিস করা যায় না। তো আমি যেটা করলাম, আমি সমস্ত প্রায় 300-400 হচ্ছে ছবি সব হচ্ছে আগে S3 তে আপলোড করলাম। দেন বিভিন্ন প্লাগ ইন দিয়ে ওয়ার্ডপ্রেসটার সাথে হচ্ছে আমি ভাবে ইন্টিগ্রেট করলাম যে হচ্ছে ইমেজ গুলো আসে হচ্ছে S3 থেকে। আর আমার যে স্ট্যাটিক যে হচ্ছে ওয়ার্ডপ্রেসের জিনিসপত্র, সেটা হচ্ছে আমার ওয়ার্ডপ্রেসের একটা হচ্ছে আহ মানে হচ্ছে সার্ভারেই থাকে আর কি। সেটা একটা শেয়ার্ড হোস্টিং, যেটা সবাই আসলে করে আর কি। আপনারা জানেন যে নেম চিপ বা বিভিন্ন জায়গা থেকে হচ্ছে নেয়। সেটা কি হলো যে হচ্ছে আহ মানে
এই পারফরমেন্সটা মানে আগের থেকে অনেক বেটার হয়ে গেল। তারপর অনেক টিউনিং করতে হয়েছে, দ্যাটস এ ডিফারেন্ট থিং। তো এটা আসলে কেন আপনাদের সাথে শেয়ার করলাম, যেমন অনেকেই ভাবে কি যে আমি তো আসলে এডাব্লিউএস শিখবো, কিন্তু এডাব্লিউএস শিখে আমি আসলে অ্যাপ্লাইটা করবো কোথায়? বা বড় কোম্পানি না হলে মনে হয় এটা অ্যাপ্লাই করা যায় না বা হচ্ছে না। কিন্তু না, সুযোগ কিন্তু আসলে সব জায়গায় আসে। আপনি আপনার কারেন্ট অর্গানাইজেশন হোক, সেই সমস্ত জায়গায় কিন্তু আপনি কি করতে পারবেন, যে ছোট্ট একটা সার্ভিস আপনি আপনার সিনিয়র বা হচ্ছে আপনাদের সিটিও বা ভিপি যেই থাকুক তাদেরকে বলতে পারেন যে ভাইয়া আমি তো হচ্ছে এই জিনিসটা শিখেছি বা এই জিনিসটা এরকম এরকম হয়, আমরা এটা কি একটু ইমপ্লিমেন্ট করে দেখবো কিনা। তো এইভাবেই কিন্তু আসলে শেখা হয়। মানে আপনি কিন্তু হঠাৎ করে একটা জায়গায় আমার অনেক বড় অর্গানাইজেশনে চলে যাবেন এবং হচ্ছে তারপরে সেখানে যেই যে মানে ধুমধাম আপনি হচ্ছে এডাব্লিউএস এর সার্ভিস ইউজ করবেন, এটা কিন্তু না। আমি যেখানে মানে যেই জায়গাটার কথা বলতেছি, সেই জায়গাটা ছিল হচ্ছে একদম একটা স্টার্ট আপ ই কমার্স কোম্পানি। সেখানে আমি ছিলাম একমাত্র ডেভেলপার, আমি একমাত্র হচ্ছে অপারেশন, আমার হাতেই ছিল সেই জিনিসগুলো। বাদ বাকি হচ্ছে আরো দুই একজন ছিল যাদের কাছে হচ্ছে আদার্স জিনিসপত্র ছিল, লাইক হচ্ছে মানে সেলস এন্ড স্টাফ আর কি। ঠিক আছে। তো এটা আসলে আপনার সাথে শেয়ার করার রিজন হচ্ছে যে ব্যাপারটা এমন না যে আপনি আসলে আজকে যতটুকু শিখবেন এতটুকু দিয়েও আপনি কিছু করতে পারবেন না, বা আপনি হচ্ছে এখনো যা শিখছেন মানে এতটুকুই দিয়ে যে কোনো কাজে লাগবেন তা না। তো যাই হোক, আমি আসলে S3 তে চলে যাই আর কি। তো এটার ইউজ কেস হচ্ছে অনেকগুলো, যেমন ব্যাকআপ এন্ড স্টোরেজ, ডিজাস্টার রিকভারি, আর্কাইভ, অনেক কিছু। কিন্তু আমরা আজকে শিখবো হচ্ছে স্ট্যাটিক ওয়েবসাইট, অর্থাৎ একটা স্ট্যাটিক ওয়েবসাইট আসলে কিভাবে ডিপ্লয় করা যায় S3 তে। এবং আর S3 বাকেটের কিছু হচ্ছে মানে হচ্ছে রুলস আছে, যে যেমন হচ্ছে এটা নেমিং কনভেনশন কিরকম হবে, বা হচ্ছে এখানে হচ্ছে মানে আসলে যদিও এটাকে হচ্ছে গ্লোবাল সার্ভিস দেখায়, বাট বাকেট আর ক্রিয়েটেড ইন এ রিজিয়ন, আসলে এটা একটা রিজিয়নে ক্রিয়েট হয়। এবং হচ্ছে নেমিং কনভেনশন কিভাবে হবে, নো আপার কেস, নো আন্ডারস্কোর, যেমন আইপি, কিছু প্রিফিক্স আছে, কারণ এই প্রিফিক্স গুলা হচ্ছে আপনার মানে এডাব্লিউএস এর এবং কিছু ডিএনএস এর হচ্ছে আপনার ফিক্সড প্রিফিক্স। তো আপনারা যদি এই প্রিফিক্স বা সাফিক্স ইউজ করেন তখন এটা আসলে সমস্যা করবে আর কি। তো যার কারণে এগুলো ইউজ করা যাবে না আর কি। আর স্ট্যাটিক ওয়েবসাইট হোস্টিং এ যেটা করতে হবে, যে এটা একটা মানে অ্যাক্সেসেবল ফ্রম ইন্টারনেট, এটা করতে হবে। আর আমরা যদি কোনো এরর দেখি, উইচ মিনস যে আমাদের আসলে পলিসিতে সমস্যা আছে। সো পলিসি কি, এটা আমরা আসলে জেনেছি কিন্তু সেই আইএম পলিসি থেকে। সুতরাং পলিসির এই জিনিস কিন্তু আমাদের অলওয়েজই কাজে লাগে। তো আমরা আসলে চলে যাই S3 তে। সো যেহেতু আমাদের EC2 তে বিলিং হচ্ছে, so আমরা এই জায়গাটা থেকে এটাকে ডিলিট করে দিই আর কি। হ্যাঁ, জাস্ট টার্মিনেট ইনস্ট্যান্স এবং হচ্ছে টার্মিনেট। ঠিক আছে, সেটা হয়ে গেল। আমরা চলে যাই হচ্ছে S3 তে। S3 তে গেলে আহ so দেখা যাক। S3 হচ্ছে আমি এই রিজিয়নে আছি আর কি, এবং একটা ক্রিয়েট বাকেট নিই। হ্যাঁ, এবং বাকেটের এটা হচ্ছে খুবই জেনারেল পারপাস, আমাদের হচ্ছে নাম দিতে হবে। দেখেন, আমি একটা নাম দিই, সেটা হচ্ছে টেস্ট। হ্যাঁ, যেটা খুবই মানে কমন নেম আর কি। ঠিক আছে, এবং আমরা আসলে এত কিছু নিয়ে এখন ঘাটাঘাটি করব না। আমাদের এই বাকেটটা হচ্ছে পাবলিকালি হচ্ছে কি ব্লকড। দেখেন, ব্লক অল পাবলিক অ্যাক্সেস, ফাইন। বাকেট ভার্সনিং বা কোনো কিছুই আসলে আর করবো না। ডিফল্ট ইনক্রিপশন বাকেট কি সব এরকম থাকবে, অ্যাডভান্সও আমরা কিছু করবো না। জাস্ট ক্রিয়েট বাকেট যদি দিই, দেখেন এখানে একটা এরর হচ্ছে বাকেট উইথ দ্য সেম নেম অলরেডি এক্সিস্ট, উইচ মিনস আপনার বাকেট হচ্ছে অলওয়েজ ইউনিক নেম হতে হবে। সো কোনো রেগুলার নেম মানে যেই নেমটা আসলে হচ্ছে অন্যকে ইউজ করেছে, এটা পসিবল না। সো আমরা এটা একটু চেঞ্জ করে দিই, ইন্টারঅ্যাক্টিভ, এবং হচ্ছে কোনো এক্সট্রা মানে হচ্ছে স্পেশাল ক্যারেক্টারও হবে না। সো ইন্টারঅ্যাক্টিভ ওয়েবিনার S3। ঠিক আছে, এখন যদি আমরা এটাকে ক্রিয়েট দিই, দেখেন দেখেন এটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। রাইট, তার মানে হচ্ছে এই নামে আসলে কোনো বাকেট নেই। এবং এখন কিন্তু কেউ এই নামে আর কোনো বাকেট ক্রিয়েট করতে পারবে না, বিকজ যেহেতু এটা আমি নিয়ে নিয়েছি আর কি। ঠিক আছে, এবং আমরা যদি এটার ভিতরে ঢুকি, বাকেটটা একদমই খালি। সো আমরা কি করব, আমরা হচ্ছে একটা ওই সেম HTML-টা, অর্থাৎ এই যে এটা, এই জিনিসটা আমরা হচ্ছে ক্রিয়েট করে রেখেছি। সো আমরা কি করবো, এই জিনিসটাকে এখানে আপলোড করে দিই। ঠিক আছে, তো এটা আপলোড, এখন আপলোড তো হলো, সবই হলো। সো আমরা এটা ক্লোজ করে দিই। আমরা বাকেটে ফেরত যাই এবং হচ্ছে ইন্টারেক্টিভ কেয়ার ওয়েবিনারে যাই, দেখি ইন্ডেক্সটা আছে। তো ইউজুয়ালি কি হয়, আমরা যদি index.html আসলে কপি করি, তাহলে কিন্তু হচ্ছে এটাকে ব্রাউজারে দিলেই এটা চলে আর কি। তো আমরা এটা চেষ্টা করি অবজেক্ট ইউআরএলটাকে আমরা একটা কপি করে পেস্ট
দেখেন, সে কিন্তু আমাকে এক্সেস ডিনাই করতেছে। কেন সে এক্সেস ডিনাই করতেছে আর কি, কেউ বলতে পারবেন যে কেন আসলে? সো যে ব্যাপারটা হয়েছে সেটা হচ্ছে যে আসলে এটা কিন্তু কোনো পাবলিক এক্সেস নেই, রাইট? সো পাবলিক অ্যাক্সেস না থাকার কারণে কিন্তু এটাকে হচ্ছে ডিনাই করে দিচ্ছে, এবং আমরা এখানেও দেখতে পাচ্ছি যে S3 ক্যান হোস্ট স্ট্যাটিক ওয়েবসাইট এন্ড মেক দেম অ্যাক্সেসেবল অন দ্য ইন্টারনেট। তো আমরা কি করব, আমরা একটু প্রপার্টিসে যাই। সো প্রপার্টিস এখানে অনেক কিছু আছে, আমরা কিচ্ছু দেখবো না, আমরা ডিরেক্ট চলে যাব দেখেন স্ট্যাটিক ওয়েবসাইট হোস্টিং। সো আমরা এখানে এডিটে যাব এবং এটাকে আমরা কি করব, স্ট্যাটিক ওয়েবসাইট হোস্টিং এনেবল করে দিব। এবং হচ্ছে এটা কি, হোস্টিং টাইপ হচ্ছে একটা বেসিক স্ট্যাটিক ওয়েবসাইট, এবং ইন্ডেক্স ডকুমেন্ট হচ্ছে আমাদের হচ্ছে ইন্ডেক্স ডট এইচটিএমএল, ঠিক আছে? এবং আমাদের যেহেতু কোনো এরর ডকুমেন্ট নাই, সো এটা আর কিছু করা লাগবে না। সো আমরা হচ্ছে সেভ করে দিই। আচ্ছা, সো সেভ করে দেওয়ার পর দেখেন আহ এখানে কিন্তু একটা বাকেটের ওয়েবসাইট এন্ড পয়েন্ট দিয়েছে। সো আমরা একটু এন্ড পয়েন্টটাকে ক্লিক করি, দেখেন 403 ফরবিডেন। সো কেন 403 ফরবিডেন? সো আমরা কিন্তু এখানে দেখেছি যে ইফ ইউ গেট এ 403 ফরবিডেন এরর মেক শিওর দ্য বাকেট পলিসি অ্যালাউস পাবলিক রিডস। তার মানে কি, আমরা কিন্তু এখন এটাকে পাবলিকালি অ্যাভেলেবেল করি। সো আমরা যাই, পারমিশনে যাই, এবং পারমিশনে যে হচ্ছে আমরা কি করব, ফার্স্টে আমরা হচ্ছে ব্লক পাবলিক অ্যাক্সেস, সবকিছু কিন্তু ব্লক করা। সো আমরা ফার্স্টে এটাকে আনব্লক করে দিব আর কি। লেটস সি, সেটা হচ্ছে কনফার্ম। সানব্লক তো করে দিয়েছি, সো এখন তো আসলে হওয়ার কথা, রাইট? আমরা আবার যদি চেষ্টা করি, দেখেন তাও কিন্তু ফরবিডেন। কেন? কারণ আপনি পাবলিক করেছেন ঠিকই, কিন্তু আপনি কি হচ্ছে তাকে পারমিশন দিয়েছেন যে সে হচ্ছে এটা পাবলিক হতে পারে? ঠিক এই জায়গাটাতেই হচ্ছে মেইন কাজ, যে যেখানে আসলে আমাদের বাকেটে পলিসিটাকে হচ্ছে দিতে হবে। সো পলিসি দিই আমরা। সো বাকেট পলিসি হচ্ছে, আমরা যেহেতু পলিসি আগেও লিখেছি বা দেখে এসেছি, সো পলিসিটা হবে হচ্ছে এরকম: ভার্সন স্টেটমেন্ট, এসআইডি হচ্ছে আমার পাবলিক রিড গেট অবজেক্ট, এবং হচ্ছে ইফেক্ট হচ্ছে অ্যালাউ, প্রিন্সিপাল হচ্ছে অল, অ্যাকশন হচ্ছে S3 গেট অবজেক্ট, রিসোর্স এআরএম। সো কোন বাকেট? সো আমরা হচ্ছে এটা দিয়ে দিব যে এই বাকেটের সমস্ত কিছু। সো যখনই আমরা এটা দিয়ে দিচ্ছি আহ তখন কি হবে, সো হয়ে গেল। এবং আমরা যদি এটাকে সেভ দেই, দেখেন আমাদের একটা বাকেট পলিসি কিন্তু অ্যাড হচ্ছে। এখন যদি আমরা একটু চেষ্টা করে দেখি যে এটাকে কি অ্যাক্সেস করা যাবে, দেখেন এখন কিন্তু সে চলে এসেছে। তো তাহলে আমরা কি শিখলাম, যে আমাদের কিন্তু হচ্ছে অনেক পারমিশন দেয়া লাগবে, পাবলিক করতে হবে, প্রপার্টিজে যে হচ্ছে ওয়েবসাইট পোস্ট করতে হবে, সবই করতে হবে, কিন্তু পারমিশন যদি না দেই তখন কিন্তু আর হচ্ছে আর কাজ হবে না। সুতরাং এটাই কিন্তু হচ্ছে এখানে বলা ছিল, ঠিক আছে? তো আমরা কিন্তু এখন খুব ইজিলি এটাকে অ্যাক্সেস করতে পারছি, হ্যাঁ, সেম জিনিসটা আর কি। তো আসলে এখানে মানে এটাই আসলে এতটুকু জিনিস না বাকেটের। তো যারা আসলে হয়তো একটু অ্যাডভান্স আছেন বা হয়তো চিন্তা করছেন যে আসলে কেন আমরা হচ্ছে বিভিন্ন টাইপের হচ্ছে বাকেটের নিয়ে কথা বলি নেই, লাইক S3 স্ট্যান্ডার্ড, S3 গ্লেশিয়ার, তারপর হচ্ছে S3 নিয়ে যে আরো যে হচ্ছে অপশন গুলো আছে আর কি। তো আসলে আমাদের টাইম স্বল্পতার কারণে আমরা এত ডিটেলসে কিন্তু এখন দেখাতে পারছি না, ঠিক আছে? তো এটাই ছিল আসলে আমাদের S3 এর উপরে ইন ডিটেলস, যে আমরা কিভাবে স্ট্যাটিক ওয়েবসাইটটা হোস্ট করতে পারি। সো আপনারা কেউ যদি হচ্ছে এমন হয় আপনার ফ্রেন্ডদের কাছ থেকে HTML CSS এর কিছু পেয়েছেন, তো আপনারা চাইলে ইজিলি সেটাকে হোস্ট করতে পারেন। বা হচ্ছে আপনারা যদি নিজেও ডেভেলপার হন, টুকটাক কিছু কোড লিখতে পারছেন স্ট্যাটিক্যালি, সো সেটাও কিন্তু আপনি এখানে ইজিলি হোস্ট করে ফেলতে পারবেন। ওকে। আর ক্লাউড ফ্রন্ট, ক্লাউড ফ্রন্টের ব্যাপারে আমি এখন আহ, হচ্ছে একটু শাকিরকে জিজ্ঞেস করে নিবো যে আমরা কি আসলে আরো এটাকে লেন্দি করব, নাকি হচ্ছে আমরা কোশ্চেন অ্যান্সারে চলে যাব, কারো যদি কোনো কোশ্চেন অ্যান্সার থাকে। ভাই আমরা করতে পারি, আর হয়তো 10 মিনিট কন্টিনিউ করতে পারি, তারপরে হয়তো কিউএনএটা একটু শর্ট করতে পারি আর কি। আচ্ছা, তাহলে আমি জাস্ট শুধু এটাই দেখিয়ে ছেড়ে দিই আর কি, দেন হচ্ছে আমরা কোশ্চেন অ্যান্সারের পার্টে চলে যাই, হয়তো অনেকের মনে অনেক টাইপের কোশ্চেন থাকতে পারে আর কি। ওকে, থ্যাংক ইউ। তো এটাই হচ্ছে আজকে আমাদের লাস্ট টপিক আর কি, যে ক্লাউড ফ্রন্ট আসলে কি। এটা হচ্ছে কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক বা CDN বলা হয় আর কি। তো এটা আসলে কি করে,
লেটস সে যে আপনি S3 তে একটা বাকেট ক্রিয়েট করেছেন যেখানে আপনার একটা স্ট্যাটিক ওয়েবসাইট, কোনো কারণে এই সাইটটা আসলে খুব পপুলার হয়ে গেল আর কি, হ্যাঁ, এবং এটা আপনার বিভিন্ন জন বিভিন্ন জায়গা থেকে হচ্ছে অ্যাক্সেস করতে চাচ্ছে। কিন্তু হয়তো কোনো কারণ কোনোভাবে আপনার সাথে কন্ট্যাক্ট করে বললো যে দেখেন আমরা তো হচ্ছে এটাকে অ্যাক্সেস করতে চাই, এটা আমাদের জন্য খুব ভালো, কিন্তু হচ্ছে আসলে আমাদের অনেক স্লো রেসপন্স পাই, মানে আমরা হচ্ছে ইন্টারনেট অনেক কিছু ভালো, সবই ভালো, কিন্তু অনেক স্লো রেসপন্স আসে আর কি। সো তখন আসলে কি করা যায়, বা এই সমস্ত সিচুয়েশনে ধরেন, যেমন আমি যদি আরো বাস্তব উদাহরণ দিই আপনাদেরকে, লেটস সে যে কোন একটা হচ্ছে ওয়েবসাইটে বা লেটস সে ইন্টারেক্টিভ কেয়ারসে হচ্ছে অনেক কিন্তু প্রি রেকর্ডেড ক্লাস আছে, হ্যাঁ। তো এখন প্রি রেকর্ডেড ক্লাস ধরেন কেউ একজন ডেভঅপস শিখতে পারে বাংলাদেশ থেকে, তার জন্য লেটস এ সুবিধা যে সে বাংলাদেশেই আছে, হয়তো ইন্টারেক্টিভ কেয়ার্স তো বাংলাদেশেই হচ্ছে হোস্ট করা আছে, তো তাদের ভিডিও পেতে সময় লাগবে না। কিন্তু কেউ একজন হচ্ছে এই ভিডিওগুলো অ্যাক্সেস করতে চায় যে লেটস অনেক দূর থেকে, আমেরিকা থেকে বা হচ্ছে ইউরোপের কোনো একটা কান্ট্রি থেকে বা জার্মানি থেকে। তো তাকে কি করতে হবে, তাকে কিন্তু অনেকগুলা নেটওয়ার্কের হপ পার করে 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 দেন হচ্ছে কিন্তু এখানে পৌঁছতে হবে। আবার এই ভিডিওগুলো কিন্তু চাং চাং আকারে কি হবে, এখান থেকে ওখানে অনেকগুলা হপ হচ্ছে, হপ বলতে হচ্ছে এটা নেটওয়ার্কের ভাষায়, যারা নেটওয়ার্কের হয়তো কাজ করে হপটা খুব ভালো বোঝেন, যে একটা জায়গা থেকে আরেকটা জায়গায়, বা বা খুব সোজা বাংলায় বললে যে যেমন আপনার রুম থেকে কি আসলে ইন্টারনেটে কিভাবে একটা টেক্সট যায়, প্রথমে আপনার রাউটার দেন অমুকের আইএসপি রাউটার, এইভাবে। তো এভাবে করে 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 কিন্তু এই চাং চাং ডাটা কিন্তু হচ্ছে যায় সেখানে। তো সমস্যাটা হচ্ছে যে তাহলে তো অনেক সময় লাগবে, কিন্তু হোয়াট ইফ এখন আমার পক্ষে তো এটাও সম্ভব না প্রতিটা এরিয়াতে এরিয়াতে হচ্ছে আমার এই মানে হচ্ছে প্রি রেকর্ডেড ভিডিও গুলো হচ্ছে ডিস্ট্রিবিউট করা বা ডিপ্লয় করা। তো তখন যেটা হয় যে অ্যাপ্লিকেশনটা হচ্ছে এই রেকর্ড গুলা হচ্ছে রাখে হচ্ছে একটা S3 বাকেটে, এবং সিডিএনটাকে হচ্ছে অন করে দেয়। তো সিডিএন যেটা করে যে আমরা যদি হচ্ছে জানি যে 216টা পয়েন্ট অফ প্রেসেন্স গ্লোবালি এইজ লোকেশন, অর্থাৎ এইটা কোন একটা সবচেয়ে এইজ লোকেশনে যে লেটস মুম্বাই থেকে মানুষজন করছে, সো ওইটার একটা কপি বা ক্যাশ চলে যায় হচ্ছে মুম্বাইতে, এবং দেন মুম্বাই থেকে যত ইউজার আসলে হচ্ছে ওই ভিডিওটা দেখার জন্য রিকোয়েস্ট করবে, এরপর থেকে সার্ভ হবে কিন্তু এই মুম্বাই থেকে, নট এই S3 বাকেট থেকে। হয়তো প্রথমবার সে একটু সময় লাগবে, কিন্তু যখন একবার ক্যাশ হয়ে যাবে তখন এই ইউজাররা ওইখান থেকেই হচ্ছে এক্সেস করতে পারবে। সেতে আসলে সুবিধাটা কোথায়, সুবিধা হচ্ছে যে তাকে এই লং ওয়ে হয়ে আপনার S3 বাকেটে আসলে আসতে হলো না আর কি। সে খুব ইজিলি হচ্ছে একটা জায়গা থেকে জাস্ট ক্যাশিং জিনিসটাকে হচ্ছে সে নিয়ে তার প্রয়োজন অনুযায়ী সে ভিডিও টিউটোরিয়াল হোক বা কোনো এটাকে কি বলে কোনো ডকুমেন্ট হোক সে ইজিলি দেখতে পারবে। সো এরকম আর কি, যে এরপর থেকে যদি কেউ লস এঞ্জেলেস থেকে হচ্ছে ইন্টারাক্টিভ কেয়ারস এর ভিডিও দেখতে চায়, তার কিন্তু আর হচ্ছে এত সময় লাগবে না, বিকজ এটা একটা এইজ লোকেশনে চলে গেছে এবং এটা ক্যাশ হয়ে গেছে। সো যেটা হবে যে সবাই তখন এইখানের যে ইউজাররা, লস এঞ্জেলেসের যে ইউজাররা, তারা এই এইজ লোকেশন থেকেই তাদের ভিডিওগুলো পাবে, এবং তাদের কাছে মনে হবে যে আচ্ছা আচ্ছা ভিডিওগুলো মেবি আমাদের খুব কাছেই কোথাও হোস্ট করা আছে আর কি, যেহেতু পেতে টাইম লাগে না। তো এটাই হচ্ছে মানে সুবিধা আর কি সিডিএন এর আর কি। আর এডাব্লিউএস এর ক্লাউড ফ্রন্ট হচ্ছে সেই সার্ভিসটা দেয়, সিডিএন এর সার্ভিসটা, এবং সে বাই ডিফল্ট আরো অনেক কিছু দেয়, ডিডস প্রোটেকশন দেয়, যেহেতু হচ্ছে এটা ওয়ার্ল্ড ওয়াইড ছড়ে যাচ্ছে, এখন কেউ যদি কন্টিনিউয়াসলি মানে এটা হিট করতে থাকে, তো ডিডসে কি হয় যে রিকোয়েস্ট করতে করতে একটা টাইমে জিনিসটা হচ্ছে ডাউন হয়ে যায় আর কি। তারপর হচ্ছে ইন্টিগ্রেশন উইথ শিল্ড, ওয়েব অ্যাপ্লিকেশন ফায়ার, বিভিন্ন অ্যাডভান্স টেকনোলজি দিয়ে জিনিসটাকে হচ্ছে সুরক্ষিত করা থাকে। আমরা জাস্ট হচ্ছে একটু ক্লাউড ফ্রন্টটা দেখবো খুব ইজিলি। তো আমরা যদি ক্লাউড ফ্রন্টে যাই, সো ক্লাউড ফ্রন্ট, ওকে। সো আমার এর আগে একটা বানানো হচ্ছে ছিল, এটা আমি রিমুভ করে দিই। ওকে ফাইন। তো ক্লাউড ফ্রন্টে দেখেন কিছুই নাই কিন্তু। So, আমরা এত স্যাস এইগুলো কোনো কিছুতেই এখন যাচ্ছি না, সিকিউরিটি কি ম্যানেজমেন্ট, আমরা জাস্ট কি করবো একটা ডিস্ট্রিবিউশন ক্রিয়েট করবো, খুব ইজি। আর লেটস সে আমরা এটাকে নাম দিলাম ইন্টারেক্টিভ কেয়ার সিডিএন, হ্যাঁ, এবং আমরা একটা সিঙ্গেল ওয়েবসাইট আর অ্যাপ হচ্ছে হোস্ট করবো। তো আমরা এখন কোনো কাস্টম ডোমেইন নিয়ে চিন্তা ভাবনা করবো না আর কি, এবং নেক্সটে যাব। So, আমাদের অরিজিন টাইপটা হচ্ছে S3, কারণ আমরা এটা কি করব,
S3 তে যেই হচ্ছে ওয়েবসাইটটা আমরা লঞ্চ করেছি বা ডেপ্লয় করেছি, যেটাই বলেন, এই যেটা, এটা আমরা এখন কি করব? এটার এখন আমরা এই যে আগে তো কি করতাম, এই বাকেটের হচ্ছে এন্ড পয়েন্ট থেকে দেখতাম, রাইট? এবং যদি দেখেন ইন্টারেক্টিভ কেয়ারস S3.S3 ওয়েবসাইট অ্যাপ, তো এখান থেকে আসলে আর করবো না। কজ তাহলে কি হচ্ছে, মানুষজন ডিরেক্টলি কোথায় হিট করছে? আপনার বাকেটে। আমি চাই না যে হচ্ছে আমার বাকেটে আসলে কেউ হিট করুক। তো আমি তখন CDN দিয়ে হচ্ছে পাঠাবো। সেই জন্য আমার ব্যাক এন্ডে বা ব্যাকবোনটা হচ্ছে S3। এরপর আমরা কোথায় অরিজিনটা আছে, তো আমরা এটা কোন S3 আর কি, অরিজিন হচ্ছে যেহেতু S3 আমরা দেই, সেটা হচ্ছে ইন্টারেক্টিভ কেয়ারস S3। ঠিক আছে, তো আমরা এটা দিয়ে দিলাম। তো আমাকে একটা ওয়ার্নিং দিয়েছে যে দিস S3 হ্যাজ স্ট্যাটিক হোস্টিং enabled. If you plan to use this distribution as a website, we recommend using the S3 website endpoint rather than the bucket endpoint. সো আমি যেটা দিয়েছি এটা হচ্ছে বাকেটের endpoint, রাইট? বাট আমি যদি চাই ওই ওয়েবসাইটটারই হচ্ছে দিতে পারি, হ্যাঁ, তখন আর হচ্ছে এটা ভাবে আসবে না। ঠিক আছে, বাট আপনি চাইলে আমরা বাকেটও ডিরেক্টলি ইউজ করতে পারি, সো নো ইস্যুস আর কি, যেটা আপনার হয়, বা ইউজ এন্ড পয়েন্ট একই কথা। এবং পাথ, পাথ নিয়ে আমরা এখন কোনো পাথ টাথ কিছু নাই, অপশনাল, এবং হচ্ছে ইউজ রিকমেন্ড সেটিংস আর কি। ঠিক আছে, তো আমরা অন্য কোনো সেটিংস এখন ঘাটাঘাটি করবো না, কিন্তু আমরা একটু পরে দেখবো। এরপর আমরা যদি নেক্সট দিই, নেক্সট হচ্ছে এই যে দেখেন, যেটা বললাম যে ওয়েব অ্যাপ্লিকেশন ফায়ারওয়াল, এবং সেটা লেখা আছে যে কতটুকু আসলে কস্টিং হয়। তো আমি এখন কোনো প্রোটেকশন দরকার নেই আমার কোনো কিছু, হ্যাঁ। রিভিউতে যাই, এবং রিভিউতে গেলে মোটামুটি এটাই হচ্ছে আমার আহ মানে হচ্ছে CDNটা আর কি, আমি যেটা বানালাম। আমি কোনো মনিটরিং মোড, সিকিউরিটি প্রোটেকশন, ওয়াফ কিচ্ছু নেই, জাস্ট অ্যাজ ইট ইজ। এবং আমি কি করব, ক্রিয়েট ডিস্ট্রিবিউশনটা দিয়ে দিই। ডিস্ট্রিবিউশন তো আসলে ক্রিয়েট হয়ে গেল, রাইট? সো এখানে বিভিন্ন ট্যাব আছে, একটা কিছু হচ্ছে আপনারা দেখলেই আসলে বুঝতে পারতেছেন, বাট আমরা আসলে এখন আর ডিপে যাব না, যেটা হয়তো সিকিউরিটির ব্যাপার স্যাপারে বলবে। এটা হচ্ছে একটা অরিজিন নিয়ে বলবে যে আমার আসলে অরিজিনটা কি, অরিজিনের নাম কি, অরিজিনের ডোমেইনটা কি, বা অরিজিন গ্রুপ যদি করতে চাই, স্টাফ, আদার স্টাফ আর কি, হ্যাঁ। সো এরর পেজ নাই, ইনভ্যালিডেশন বা ট্যাগ লগইন কোনো কিছু আর আমি করবো। সো জেনারেলে যদি যাই, আমরা যদি এইখানে এডিটে যাই, আপনি একটা জিনিস দেখেন আপনারা, সো প্রাইস ক্লাসে গেলে এখানে দেখায় ইউজ অল এজ লোকেশন বেস্ট পারফরমেন্স, উইচ মিনস যে আপনার এটা সমস্ত যত এই যে 216টা এজ লোকেশন দেখলাম সেখানে যাবে। আপনি যদি চান যে না আমার জাস্ট শুধু হচ্ছে অনলি নর্থ আমেরিকান ইউরোপে দরকার, তাহলে জাস্ট শুধু সেখানে। আপনি যদি চান যে না আমি হচ্ছে শুধু এই কয়েকটা জায়গায়, যে নর্থ আমেরিকা, ইউরোপ, এশিয়া, মিডল ইস্ট এন্ড আফ্রিকাতে দিব, সো তাহলে হচ্ছে সেখানে দিতে পারেন। এটার উপর ডিপেন্ড করে আপনার প্রাইসিংটা হবে। ঠিক আছে, আর যদি কোনো কাস্টম SSL সার্টিফিকেট দিতে চাই আমরা, সেটা হচ্ছে আমরা করতে পারি। সো এই কারণে এটার জন্য হচ্ছে আমাদের আগে থেকে সার্টিফিকেট রিকোয়েস্ট করে আসতে হবে, দেন আমরা এখান থেকে সিলেক্ট করতে পারবো। আর সাপোর্টেড HTTP ভার্সন আমরা HTTP 2 আছে তাই, আর হচ্ছে IPv6 অন অফ, আর এখানে ডিফল্ট রুট অবজেক্ট, যদি এটা অপশনাল, আমরা চাইলে এটা দিতেও পারি index.html, অথবা নাও দিতে পারি যেহেতু এটা অপশনাল। ঠিক আছে, তো আমরা যদি হচ্ছে এটাকে হচ্ছে আহ আর কিছু না করি, তো আমাদের এখন একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে যে ডিস্ট্রিবিউশনের ডোমেইন নেমটা কিন্তু আমরা এই যে পেয়ে গেছি, এখন আমরা এই ডোমেইনে হিট করলেই কিন্তু হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ওয়েবসাইটটা পাবো। ঠিক আছে, তো আমরা যদি হচ্ছে এখন এখানে হিট করি এটা, দেখেন আমরা কিন্তু আমাদের এই ডোমেইনের থ্রুতে এখানে পাচ্ছি। এখন কিন্তু আর হচ্ছে আমরা কি করছি না, এই S3 দিয়ে কিন্তু আর হচ্ছে আমরা ঢুকছি না, তো S3টা বাদ, আমরা জাস্ট এইটা দিয়ে ঢুকবো। ঠিক আছে, তো এটাই হচ্ছে আসলে মানে হচ্ছে আমাদের ক্লাউড ফ্রন্ট বা CDN এর যে হচ্ছে কাজটা, হ্যাঁ। তো এইভাবেই আসলে এটাকে কাজ করে আর কি। তো আমার মনে হয় যে এরপরে আদার্স অনেক কিছু করা যায়, যেটা আমি স্কিপ করেছি, লাইক সিকিউরিটি, আরো অনেক কিছু আর কি, হ্যাঁ? তো এটার স্ট্যাটাস হচ্ছে স্টিল ডিপ্লয়, এটা একটু সময় লাগে আর কি আপডেট হতে আর কি, বাট আমাদের মেইন যে পারপাসটা সার্ভ করা সেটা কিন্তু আমাদের হয়ে গেছে আর কি। ওকে, সো এটা হচ্ছে আমাদের ক্লাউড ফ্রন্ট গেল আর কি। আর লাস্ট যেটা ছিল আসলে আমাদের RDS, তো RDSটা আমি হয়তো ক্রিয়েট করে দেখাতে চেয়েছিলাম, বাট একটা RDS আসলে ক্রিয়েট হতে অনেক সময় নেয়, মানে ক্রিয়েট হতেও প্রায় 10-15 মিনিট চলে যায়, তো যেটা আসলে আমাদের হাতে একটু সময় স্বল্পতা। বাট আমরা জাস্ট যেটা বলতে পারি যে হ্যাঁ, মানে হচ্ছে আপনি ম্যানেজড সলিউশন
আরডিএস, সো যেটাতে আপনি হচ্ছে আপনি রেগুলার যে হচ্ছে আহ মানে হচ্ছে বিভিন্ন আরডিএস এর যে হচ্ছে ইঞ্জিন, পোস্টগ্রেস আর হচ্ছে মাইএসকিউএল, ওরাকল, সো সবই হচ্ছে পাবেন। এগুলা হচ্ছে অটো স্কেলিংও করা যায়, এটাকে হচ্ছে রিড রেপ্লিকা এবং মাল্টি এজি করা যায়। মাল্টি এজি কথাটা আসলে হচ্ছে কোথা থেকে, যে আমরা যদি কখনো একটা এজি যদি ডাউন হয়ে যায় তখন অন্য একটা এজিতে হচ্ছে আমাদের ডাটাবেসটা চলে আর কি। তো এভাবে এবং হচ্ছে অটোমেটিক ব্যাকআপ নেওয়া যায়, সবকিছুই করা যায়। So যেটা আসলে ম্যানুয়ালি খুব বেশি কিছু দরকার হয় না, জাস্ট ক্রিয়েট করে আপনি বিভিন্ন অপশন আছে, অপশনগুলো কনফিগারেশন করে দিলেই আহ মানে হচ্ছে বেসিক কাজগুলা হচ্ছে হয়ে যায়। সো এটাই ছিল আসলে আজকের ওয়েবিনার। আশা করি খুব দ্রুত গেলেও আপনারা হয়তো কিছু জিনিস ধরতে পেরেছেন আর কি, বা কিছু জিনিসের আইডিয়া হয়েছে, বা হয়তো ইন্টারেস্টিং লেগেছে। হয়তো ভবিষ্যতে আপনারা হচ্ছে যদি এডাব্লিউএস এর কোর্স করতে চান, সো ইন্টারেক্টিভ কেয়ারস এর হয়তো যদি ফিউচারে কোর্সটা আসে, সো ইজিলি করতে পারেন। তখন হয়তো আরো ডিটেলস এ সবকিছু দেখানো যাবে হ্যান্ডস অন। আর আমি হচ্ছে একটু দেখাতে পছন্দ করি রাদার দেন স্লাইড করতে আর কি। সো স্লাইডের থেকে পড়ার চেয়ে দেখানোটা বেশি পছন্দ প্রেফার করি আর কি। বিকজ আমার কাছে মনে হয় যে হচ্ছে দেখালে আসলে মনে থাকে আর কি, বা শেখা যায় ভালো রেদার দেন স্লাইডে হচ্ছে ইংলিশ রিডিং পড়ে আর কি। সো এটাই ছিল আসলে আজকে আমার ওয়েবিনারটা। সো থ্যাংক ইউ সবাইকে যারা ধৈর্য ধরে আসলে শুনেছেন আর কি, এই 2টা ঘন্টা অলমোস্ট। সো এখন যদি আপনাদের হচ্ছে যদি কোনো কোশ্চেন থাকে আর কি এই রিলেটেড, আপনি কোশ্চেন করতে পারেন, আমরা মনে হয় কিছু কোশ্চেন নিতে পারি আর কি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ ভাই। সো চ্যাটে 2টা কথা আসছে, যদিও এখনো কোয়েশ্চেন আসে নাই। সো একজন রিভিউ দিয়েছে, নুরুল্লাহ ভাই বলছেন অসাধারণ ভাইয়া, বুঝিয়েছেন, ধন্যবাদ ভাইয়া। মাহমুদ ভাইকে থ্যাংক থ্যাংক ইউ। ইউ। ওকে, শফিকুল ইসলাম ভাই বলেছেন নিড আ শর্ট ওভারভিউ। ভাই আনফরচুনেটলি শর্ট ওভারভিউ দেওয়া তো পসিবল না। এই রেকর্ডিংটা যেহেতু আপনাদের সাথে শেয়ার করা হবে, সো আই গেস আপনি পরবর্তীতে ফ্রি টাইমে দেখে নিতে পারবেন। আহ মুন্না ভাই জানতে চেয়েছেন যে কারেন্টলি কোনো এডাব্লিউএস কোর্স অ্যাভেলেবেল আছে কিনা। ভাই কারেন্টলি অ্যাভেলেবেল নাই, বাট আমাদের পাইপলাইনে আছে। খুব সুন আপনারা এডাব্লিউএস নিয়ে একটা কোর্স দেখতে পারবেন। সো আমি রিকোয়েস্ট করব, আহ, যদি আপনারা কানেক্টেড থাকেন ইন্টারেক্টিভ কোর্সের সাথে। আচ্ছা, ভাই একটা কোয়েশ্চেন পেলাম যে ভাই বাংলাদেশের ফিউচারে ক্লাউড অ্যান্ড মেশিন লার্নিং এর জব কেমন? আচ্ছা, সত্যি কথা বলতে কি এই জিনিসগুলো হচ্ছে মানে হচ্ছে ফিউচারে আসলে এই জিনিসগুলোর ডিমান্ড কিন্তু আসলে বাড়ছে, হ্যাঁ। তো আমি তো হচ্ছে এই মুহূর্তে মানে হচ্ছে ওইভাবে আসলে লিঙ্কডইনটা হচ্ছে দেখাতে পারতেছি না, বাট হচ্ছে আমি হয়তো পারলে দেখাতাম। আপনারা যদি লিঙ্কডইনেও জাস্ট যে পোস্ট দেন, আর তখনও দেখবেন যে হচ্ছে প্রতিটা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বলেন, নেটওয়ার্কিং বলেন, সিকিউরিটি বলেন, বা আপনি যেই ডোমেইনেই কাজ করেন, এসকিউএ হতে পারে, সিস্টেম অ্যাডমিন হতে পারে, যেই ডোমেনটাতেই কাজ করেন, আস্তে আস্তে সবাই কিন্তু হচ্ছে ক্লাউডের দিকে শিফট হচ্ছে আর কি। এবং আমরা যেহেতু আজকে দেখেছি যে এডাব্লিউএস টা হচ্ছে কিন্তু মার্কেটে হচ্ছে তাদের ক্লাউডের যে হচ্ছে মার্কেট শেয়ারটা এটা কিন্তু অনেক বেশি আর কি। সো এই জায়গাটায় চিন্তা করলে হচ্ছে এটা কিন্তু আস্তে আস্তে বাড়ছে আর কি। সো আপনি সফটওয়্যার ইঞ্জিনিয়ার, আপনি হচ্ছে হয়তো কোনো কিছুতে কোড লেখেন, কিন্তু স্টিল দেখবেন যে আপনাকে একটা রিকোয়ারমেন্ট দিয়ে দিয়েছে যে আমাদের হচ্ছে ক্লাউডে সবকিছু হোস্ট হবে, সো এটা যেন ক্লাউড নেটিভ। এই ওয়ার্ডটা আপনারা সচরাচর শুনে থাকবেন আর কি, হ্যাঁ, যে ক্লাউড নেটিভ। সো তার মানে হচ্ছে আপনি যদি জিনিসগুলো জানেন তাহলে হচ্ছে এটা আপনার জন্য খুব ভালো হবে। এবং মেশিন লার্নিং এর জিনিসপত্র আস্তে আস্তে হচ্ছে বাংলাদেশে হচ্ছে আসছে আর কি। সো এইগুলোর জন্য আসলে মানে ক্লাউড আসলে অপরিহার্য, মানে এটার কোনো আহ মানে অপশন নাই। বাস কেউ আসলে ওই আগের দিনের মতো ট্রেডিশনাল ডেটা সেন্টার দিয়ে হচ্ছে বিগ বিগ সাইজের হচ্ছে সার্ভার এনে কেউই হচ্ছে মেশিন লার্নিং এর মডেল ট্রেন করাবে না। ওই 2-4টা ক্লিক করে সার্ভার চেঞ্জ করে বিগ বিগ মেশিনে যাবে, 2 ঘন্টা ধরবে মেশিনটা, যতটুকু অ্যামাউন্ট হয় বিগ মানে হচ্ছে টাকাটা দিবে, কিন্তু 2 ঘন্টার মধ্যে সে লার্ন করবে বা পিএসসি করবে। তো এটা হচ্ছে আস্তে আস্তে আপব্রিঙ্গিং আর কি। ভাই একজন বলেছেন আজকের স্লাইডটা কি আমরা শেয়ার করবো কিনা লার্নারদের সাথে। আচ্ছা, সো আমি হচ্ছে যদি স্লাইড নিতে হয় আমি এটা ইন্টারঅ্যাক্টিভ ক্লাসে হচ্ছে পৌঁছে দিব। আমার তো একজন একজন করে আসলে ভাবে দেওয়া পসিবল না। সো আপনাদের যাদের দরকার তারা কাইন্ডলি হচ্ছে একটু তাদের সঙ্গে কথা বলে দেন হয়তো তাদের থেকে কিভাবে নেওয়া যায় এই জিনিসটা একটু দেখতে পারেন আর কি। ভাই আপনি ওইটা আমাকে দিয়ে দিন, আমরা হচ্ছে লার্নারদের সাথে সবার সাথে শেয়ার করে শিওর, দিই। শিওর দেন, কোনো অসুবিধা নেই। শিওর। ভাই আচ্ছা, আরেকটা কোয়েশ্চেন হচ্ছে আরডিএস ইউজ ভার্সেস ইসি2 এর ডাটাবেস ইনস্টল কোনটা বেশি ইফেক্টিভ? আরডিএস এ ফ্রি টায়ার, আচ্ছা এরকম একটা কোয়েশ্চেন। ইনস্টল কোনটা বেশি এফেক্টিভ, আরডিএস কি ফ্রি টায়ার আছে? না, আরডিএস আসলে একদমই ফ্রি টিয়ার এরকম না ব্যাপারটা। মানে হচ্ছে কিছু সময়ের জন্য ফ্রি টিয়ার থাকে, যখন আপনি নতুন এডাব্লিউএস
ক্রিয়েট করবেন, যেমন জুলাই থেকে আসলে নতুন চেঞ্জ হয়েছে পলিসি এডাব্লিউএস এ। প্রিভিয়াসলি যেটা ছিল যে 750 ঘন্টা আর কি ফ্রি দিত আর কি, বাট এখন যেটা হয়েছে যে 6 মান্থস এর জন্য হচ্ছে এডাব্লিউএস আপনাকে 200 ক্রেডিট দিবে, মানে $200 বা ক্রেডিট যেটাই বলে, ওইটা ইউজ করতে পারবেন। আর কিছু মানে সমস্ত সার্ভিস আসলে একদম ফ্রি না। হ্যাঁ, দেখা যায় যে একটা সার্টেন অ্যামাউন্ট টাইম পর্যন্ত বা সার্টেন অ্যামাউন্ট কনফিগারেশন পর্যন্ত সেটা ফ্রি থাকে আর কি। আর আরডিএস ইউজ ভার্সেস EC2 তে যেটা, আরডিএস হচ্ছে একটা ম্যানেজড সলিউশন, যেটা আপনি জাস্ট হয়তো কনফিগার করে দিবেন, অটোমেটিক্যালি ব্যাকআপ হবে, প্যাচ আপডেট হবে, দেন হচ্ছে সবকিছু আর কি ওখানে হয়ে যাবে, আপনি লগ দেখতে পারবেন, বাট আপনার কনফিগারেশনটা মেইন আর কি। আর EC2 তে যখন আমরা হচ্ছে এই এই মানে হচ্ছে আমার ডিবি গুলা হচ্ছে আমরা সেট আপ করি, এটা হচ্ছে সেলফ ম্যানেজড। সো দুইটা জিনিস আছে, একটা হচ্ছে সেলফ ম্যানেজড, একটা হচ্ছে ম্যানেজড। সো সেলফ ম্যানেজ যেটা হয় যে আপনার হতে জাস্ট কস্টিংটা কম আসবে, কিন্তু আপনার হচ্ছে মানে আপনাকে করতে হবে বেশি কাজ, আপনাকে এটা অটোমেটিক কোনো ব্যাকআপ নেই, আপনাকে সেটা এনশিওর করতে হবে। আর তারপর সার্ভারের প্যাচ আপডেট করতে হবে, বা হচ্ছে ছোটখাটো মেশিনের ডাটাবেজের যে ইঞ্জিনের যে হচ্ছে আপডেট গুলো, সেগুলো আপনাকে নিজে করতে হবে। So একটা জাস্ট ম্যানেজ অটোমেটিক্যালি হয়ে যাবে, আপনাকে হাত দিতে হবে না। আপনি জাস্ট টাইম ফ্রেমটা সেট করে দিবেন যে আগামীকাল রাত 12টার সময় আমার এটাকে হয়ে যাবে, এডাব্লিউএস এটা অটো করে দিবে। বাট যখন আপনি এটা EC2, তখন এটা আপনাকে নিজে 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 করতে হবে। সো সেলফ ম্যানেজড এন্ড হচ্ছে ম্যানেজ সলিউশন। এবং আরডিএস এ হচ্ছে যেহেতু ম্যানেজ, সেহেতু একটু প্রাইস বেশি, সেলফ ম্যানেজ যেহেতু হচ্ছে আপনি শুধু হয়তো সার্ভারের টাকাটা দিচ্ছেন, তো এই ক্ষেত্রে মানে হচ্ছে কস্টিংটা কম, এটাই। ভাই আমরা লাস্ট একটা কোয়েশ্চেন নিবো আজকে ওয়েবিনারে, সেটা হচ্ছে মাহবুবা আপু জানতে চেয়েছেন এডব্লিউএস এর সার্ভিস ইউজ করতে পেমেন্ট করতে হয়, স্টুডেন্ট হিসেবে আমরা কিভাবে সার্ভিস গুলো ইউজ করতে পারি কম কস্টে। আচ্ছা, AWS আসলে ওপেন করতে হলে আমাদের হচ্ছে কার্ড আসলে লাগবে। হ্যাঁ, বাট এখান থেকে প্রথমেই আসলে কোনো টাকা কাটবে না। তো আসলে AWS এর পেমেন্ট মেথড হচ্ছে ইউজুয়ালি USD বা ডলার। তো সেক্ষেত্রে শুধুমাত্র বাংলাদেশি কোনো ডেবিট কার্ড দিয়ে আসলে এটা খোলার কোনো অপশন নাই আর কি। এক্ষেত্রে আসলে আমি যেটা করেছিলাম, আমি যখন AWS অ্যাকাউন্ট খুলি সেটা হচ্ছে 2018 সালে আর কি। তো আমি যেটা করেছিলাম, আমি আমার একটা ফ্রেন্ডের কাছ থেকে EBL ব্যাংকের দুইটা কার্ড পাওয়া যায়, হচ্ছে যেটা হচ্ছে ডুয়েল কারেন্সি কার্ড, কিন্তু হচ্ছে ক্রেডিট কার্ড না আর কি। এটা হচ্ছে ছিল আপনার প্রিপেইড কার্ড। সো আপনি টাকা ভরলে আপনি খরচ করতে পারবেন, না ভরলে খরচ করতে পারবেন না। সো আমি যখন ওপেন করেছিলাম তখন হচ্ছে এটার নাম ছিল হচ্ছে অ্যাকুয়া মাস্টার কার্ড আর কি, EBL এর। তো এখনো আছে কিনা আমি আসলে জানি না। তো ওইটা হচ্ছে নিতে খুব বেশি টাকা লাগে না, বাট আপনার পাসপোর্টটা ম্যান্ডেটরি, কিন্তু ডলার ইনভেস্টমেন্ট করতে হবে আর কি। So যদি পাসপোর্ট থেকে থাকে তাহলে জাস্ট হয়তো মানে একটা ছোটখাটো একটা অ্যামাউন্ট লাগে আর কি, 500-600 টাকা কার্ডটা নিতে 2 বছরের জন্য আর কি। এবং হচ্ছে আপনি চাইলে হচ্ছে একবারে $10 মানে রেখে দিলে হয়তো আপনি তারপর ওটা দিয়ে মানে AWS এর অ্যাকাউন্টটা খুলতে পারবেন, এবং হচ্ছে আপনি মোটামুটি সার্ভিস ইউজ করতে পারবেন। সো এটাই হচ্ছে আসলে অপশন, এছাড়া আসলে কম কস্ট বলতে আসলে কিছু নাই। বাট আপনাকে প্রাইসিংটা খুব ভালোভাবে বুঝতে হবে। অনেকেই আছে এই প্রাইসিং এর কারণেই মানে হচ্ছে ভাবে যে মানে এটা কিভাবে কি করা যায়, বা এটা মনে হয় ইউজ করা যাবে না, ইউজ করলে অনেক বিল চলে আসবে। সো প্রাইসিং এর ব্যাপারটা বুঝতে হবে। সো আমি ছোট্ট একটা কাজ করি, আমি আপনাদেরকে আহ AWS ফ্রি টিয়ার দিয়ে দিই। হ্যাঁ, তো আমি যদি হচ্ছে এখানে ঢুকি, এখানে আপনারা দেখতে পারবেন যে আসলে ফ্রি টিয়ারের হচ্ছে মানে কি অবস্থায়, যে কিছু ফ্রি প্ল্যান আছে, পেইড প্ল্যান আছে, এবং কিছু আছে এক্সপ্লোরার অফার্স। কিছু অফার আছে যেটা হচ্ছে লাইফ টাইম ফ্রি, বাট একটা স্পেসিফিক টাইম পিরিয়ড পর্যন্ত। লাইক যেমন যদি দেখেন যে হচ্ছে I use credit to access EC2 feature in both free and paid plans. Free plans eligible instance included a, so এটা একটা সার্টেন টাইম বা অ্যামাউন্ট পর্যন্ত ফ্রি আর কি। সো আপনাদের ওই কার্ডটা আসলে ম্যান্ডেটরি। কেউ কেউ আছে যেটা হচ্ছে করে, সেটা হচ্ছে যে হয়তো থার্ড পার্টি আসলে অনেক কার্ড টার্ড, অনলাইনের কার্ড টার্ড নিয়ে ইউজ করে, বাট এটা আসলে খুব রিস্কি হয়ে যায় আর কি। এটা আমি পার্সোনালি কাউকে সাজেস্ট করি না আর কি। কারণ দেখা যায় যে যখন AWS আসলে চিন্তা করে, আমি চাইলে এটা দিয়ে দিতে পারি আপনাদেরকে, সো আপনারা হচ্ছে দেখতে পারেন আর কি যে কিভাবে আসলে ফ্রি টিয়ার কি ইউজ করা যায়। তো ওটা আসলে যেমন অনলাইনে অনেক ভার্চুয়াল মানে কার্ড পাওয়া যায়, এটার সমস্যা হচ্ছে কি, কখনো যদি হচ্ছে AWS আপনাকে হচ্ছে বলে আপনার কার্ডের ডিটেলস বা হচ্ছে সোর্সের ডিটেলসটা দিতে, তখন আর কেউ এটা প্রোভাইড করতে পারে না।
তখন যেটা হয় যে এডাব্লিউএস হচ্ছে ধরে নেয় যে আপনি ফ্রড, এবং হচ্ছে আপনাকে এই অ্যাকাউন্টটা ব্যান করে দেয় আর কি। তো এটা আসলে খুব একটা বাজে জিনিস, এবং আমি হচ্ছে এটা অনেক মানে হচ্ছে ইভেন তো আমি অনেক কাস্টমারের ক্ষেত্রে এই জিনিসটা ফেস করেছি আর কি, যে বিভিন্ন মানুষজন আসে যে তারা বলে যে আমরা তো হচ্ছে একদম প্রোডাকশন গ্রেড চালাচ্ছি, কিন্তু আমাদেরকে হচ্ছে এডাব্লিউএস বলতেছে কার্ডের ডিটেলস বা সমস্ত ডিটেলস না দিলে আমাদেরকে হচ্ছে ইয়া করে দিবে আর কি। মানে হচ্ছে আমাদের ইনফ্রাস্ট্রাকচার পজ রেখেছে, কিছুদিন পর এটাকে রিমুভ করে দিবে, So আমরা এখন এটা কি করতে পারি? তো তখন তারা যেটা করে যে দৌড়াদৌড়ি পড়ে যায়, তার তখন ক্রেডিট কার্ড বা এরকম মানে ভ্যালিড সোর্স ম্যানেজ করে দেন হচ্ছে অ্যাড করার পরে তারপরে ডাব্লিউএস আবার এটাকে মানে হচ্ছে ঠিক করে দেয় আর কি। তো যার কারণে এটা হচ্ছে রিকমেন্ডেশন হচ্ছে চেষ্টা করা একটা কার্ড নিয়ে নেওয়া, হতে পারে অন্য কারো কার্ড, আর যদি নিজের পাসপোর্ট থাকে হতে পারে একটা ডেবিট কার্ড, ডুয়েল কারেন্সি বা ক্রেডিট, অথবা হচ্ছে ক্রেডিট না হলে ডুয়েল কারেন্সি ডেবিট অথবা প্রিপেইড কার্ড। থ্যাংক ইউ। থ্যাংক এরপরে থ্যাংক ইউ আর সো কি মাচ ভাই। কিছু আছে? না ভাই, আপাতত আর কোনো কোয়েশ্চেন্স দেখতে পাচ্ছি না। সো আর অলরেডি প্রায় 11টা ক্রস করে ফেলছে, সো আমার মনে হয় যে ভাই রাইট, আমরা শেষের দিকে যেতে পারি তাহলে। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। ভাই তাহলে বাট লাস্ট যদি আমাদের হুম সাথে হুম। প্রায় এখনো 74 জনের মতন আছে, সাথে যদি লাস্ট কোনো রিমার্কস দিতে চান অডিয়েন্সের জন্য। না, আমি রিমার্কস দিব এটাই যে মানে থ্যাংক ইউ যে আপনারা আসলে এত মানে হচ্ছে এতক্ষণ ধরে কথাবার্তাগুলো শুনেছেন আর কি। বা আসলে ওয়েবিনারে জয়েন করাটা উচিত, এখান থেকে কিছুটা নলেজ হলেও আসলে পাওয়া যায় আর কি। তো আমি মনে করবো যে ভবিষ্যতে হচ্ছে আরো যদি ওয়েবিনার নিতে পারি আমি, তো আশা করবো যে আপনাদেরকে হচ্ছে পাশে পাবো। আর শুধু আসলে ওয়েবিনার শুনলেই হবে না, মানে ওয়েবিনারের সাথে যেটা যতটুকু শিখেছেন ট্রাই করবেন হচ্ছে এখান থেকে কিছু গেইন করেন। 100% যে পারবেন এরকম না, 1%, 2%, 5% এই জিনিসটাকে একটু ট্রাই করো। যে আচ্ছা, S3-তে যে স্ট্যাটিক ওয়েবসাইট হোস্ট করা যায়, ঠিক আছে, স্লাইড হয়তো আমার কাছে নাই, কিন্তু আমি একটু গুগলে সার্চ করে দেখি কিভাবে আসলে এটা করা যায়। তো তখন যেটা হবে যে আপনি ওয়েবিনার থেকে কিছু শুনতে শুনতে হচ্ছে আপনি জিনিসটা শিখতেও পারবেন আর কি। তো আমার মনে হয় যে এটা একটা প্র্যাকটিসের ব্যাপার, আমি নিজেও আসলে প্র্যাকটিস করতেছি, তো এটা আসলে শেখার কোনো শেষ নেই। তো সবাইকে বলবো যে হচ্ছে এই জিনিসগুলা হচ্ছে স্টিল প্র্যাকটিস করা, এবং কখনো এটা চিন্তা না করা যে আমি মানে একদম যেদিন কাজ পাবো ডেভঅপস হিসেবে বা এডাব্লিউএস ইঞ্জিনিয়ার ক্লাউড হিসেবে সেই দিন যে আমি হচ্ছে এগুলা করবো, নট দ্যাট। আমি নিজেও এখন অনেক সময় দেখা যায় যে ছোট ছোট পিওসি করে থাকি আর কি, নিজের ক্লাউডে আর কি। So যেটা আসলে আমাকে হেল্প করে যে হচ্ছে ভবিষ্যতে আসলে মানে কি করতে পারি না করতে পারি এই ধরনের জিনিসপত্র। তো এটাই আর কি, এন্ড থ্যাংক ইউ অল আর কি। থ্যাংক ইউ সো মাচ ভাই, এত সুন্দর একটা সেশন নেওয়ার জন্য, আমাদের সাথে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আর এই রাতের বেলা এখনো যারা আমাদের সাথে আছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর শান্ত ভাই হ্যান্ড রেজ করেছেন, যেহেতু হ্যান্ড রেজ করেছেন আমরা একটু শান্ত ভাই থেকে শুনে আসি, ভাই কি বলতে চান? আহ জি শান্ত ভাই, হাসিবুল ইসলাম শান্ত ভাই। জি, আসসালামু আলাইকুম। আসলে আমি হচ্ছে একটা ইন্ডাস্ট্রিতে জব করি। তো ওইখানে আমি দেখলাম আমার যে সিনিয়র আছে উনি হচ্ছে বাসা থেকে মানে যে পিএলসি গুলো আছে প্লাস ওইখানে যে মেশিন গুলো আছে মানে ম্যাক্সিমাম ডাটা গুলো দেখে এবং অনেকে দেখছি যে বাসা থেকে উনি কন্ট্রোল করে। তো সেক্ষেত্রে আমি ওনার কাছে একদিন আমি জিজ্ঞেস করলাম মানে আমার কিউসে থেকে জিজ্ঞেস করলাম যে অ্যাকচুয়ালি এটা কিভাবে করেন আপনি। তো উনি আমাকে বললেন যে এডাব্লিউএস ক্লাউড ইউজ করে। তো আপনাদের এই কোর্সটার ভিতরে কি অটোমেশন সেকশনের এগুলা মানে এরকম কোনো ইয়া থাকবে এটা জানার জন্য। আচ্ছা আচ্ছা। এটা হচ্ছে আমার মনে হয় যে শাকিব ভাই এটা আমি অ্যান্সার করতে পারবো আর কি, বেটার হ্যাঁ আর কি। শিওর, আহ, থ্যাংক ইউ। হ্যাঁ হ্যাঁ, শান্ত ভাই আপনার, ওকে ভাই আপনি যেটা জানতে চাইছেন আমি একটু রিকোয়েস্ট করবো, আমি এখানে কোর্সের আউটলাইনটা দিয়ে দিচ্ছি। সো আপনি ওইখানে আরো ডিটেলসে দেখতে পারবেন যে আসলে এখানে কি কি জিনিস কভার করা হবে। সো আমার মনে হয়, দাঁড়ান জাস্ট আ সেকেন্ড। ওকে, হ্যাঁ, শান্ত ভাইয়ের জন্য না, সবার জন্যই আমি চ্যাটে আরেকবার হচ্ছে আমাদের ক্যারিয়ার পার্টটাতে কি কি থাকছে একদম আউটলাইনটা পুরো আমি ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দিয়েছি। আমি রিকোয়েস্ট করবো সবাই একটু জাস্ট যে একবার চোখ বুলে আসবেন, সো তাহলে আপনার যে কোর্স রিলেটেড যে কোয়েশ্চেন্স গুলো সেইগুলোর অ্যান্সার আপনি পেয়ে যাবেন। সো থ্যাংক ইউ শান্ত ভাই, আর থ্যাংক ইউ সবাইকে যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন। ইনশাল্লাহ ইনশাল্লাহ সবার সাথে আবার নেক্সট কোনো ওয়েবিনারে দেখা হবে, আর কেউ যদি কোর্সে ইন্টারেস্টেড থাকেন সো কোর্সে তো দেখা হবে। সো ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মাহমুদ ভাই আপনি পারমিশন দিলে আজকের সেশনটা আমরা এখানেই এন্ড করবো। শিওর শিওর। তো আমার দিক থেকে আর কোনো কিছু নেই, আর এরপরও যদি এডাব্লিউএস নিয়ে কারো কোনো কোশ্চেন থাকে বা কিছু, সো ফিল ফ্রি টু রিচ আর কি। সো ইদার ইন্টারেক্টিভ কেয়ার্স অথবা হচ্ছে
ভিডিওর কমেন্ট বক্স গুলাতে দিলে চেষ্টা করবো আর কি ওখানে অ্যান্সার করার আর কি, বা ইন্টারেক্টিভ কেয়ার্স এর ব্যাপারে হেল্প করবে আপনাদের। সো থ্যাংক ইউ এভরিওয়ান, গুড নাইট। তো আল্লাহ হাফিজ। আল্লাহ হাফেজ।